আচ্ছা, যারা আমাদের সাথে ইউটিউব থেকে রয়েছো, ইউটিউবে যারা আমাদেরকে লাইভ দেখছো, তাদের জন্য বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাথায় রাখবে, আমরা বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের পাশে রয়েছি। শুধুমাত্র ইতিহাস নয়, আজকে ইতিহাসের ক্লাস তো আমরা শুরু করেছি, তো ইতিহাসের ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য আমি বলে দিই, ইতিহাসের সাথে সাথে তোমাদের কিন্তু বৈঠকে নিয়ে এসছে বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, এডুকেশন, ফিলসফি, হিস্ট্রি তো রয়েছেই। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের জন্য ইউজিসি নেটের ক্ষেত্রে নিয়ে এসছে। এবার প্রথমেই বলেছিলাম 12 মাসের কোর্স আমরা 6 মাসে শেষ করব, কি করে হবে তোমাদের মাথায় চিন্তা আসতে পারে, কিন্তু তার জন্য বলে দিই বৈঠকের কি নিয়ে এসছে। 6 মাসে আমরা পুরো ক্র্যাশ কোর্স কি হবে, দুটো নয়, পেপার 2 সাবজেক্ট পেপারে 4টে এবং পেপার 1-এ 2টো, সপ্তাহে টোটাল 6টা ক্লাস তোমাদের জন্য, 6টা ক্লাস কিন্তু আসছে। ঠিক আছে, হাইব্রিড মোড, যারা কাজ করো কাজের পাশাপাশি কিন্তু তারা অনলাইনে ক্লাস করতে পারো। আর অফলাইন তো আমাদের রয়েছেই, আমাদের সাথে তোমাদের দেখা হবেই, তোমরা আসবে, আমাদের স্টুডেন্ট, তোমরাই আমাদের জন্য সব, গর্ব তোমরা আমাদের। চলো, প্লাস লাইভ ক্লাস উইথ রেকর্ডেড, সেটাও আমাদের বৈঠক এডুকেশন তোমাদের দিচ্ছে। দেন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, প্রত্যেকে কিন্তু এক্সপিরিয়েন্স, যথেষ্ট শিল্পকলা কৌশলিকলা সম্পন্ন, একদম তোমাদের পাশে কিন্তু সর্বদাই, শুধুমাত্র এই নয়, সব সময় আমরা রয়েছি। আপডেটেড পিডিএফ স্টাডি মেটেরিয়াল তো তোমাদের সর্বদাই দেওয়া হচ্ছে। মাথায় রাখবে, যা দিয়ে দেবো তা পড়িলেই কিন্তু তোমাদের জেআরএফ ক্র্যাক। ওকে, দেন স্পেশাল গাইডেন্স, এই নয় এখন চলে গেলাম ভুলে গেলাম তা নয়, তোমাদের জন্য আমরা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন হাজির। তোমাদের যখন যা ডাউট রয়েছে, ডাউট বলবে, আমরা তোমাদের পাশে রয়েছি একদম। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। পেপার 1 তো রয়েছেই তোমাদের জন্য। ওকে, ক্লাসে ঢুকে যাই তাহলে। যেখানে আমরা ছিলাম, আমি প্রথমেই কিন্তু তোমাদের জন্য বলেছিলাম যে ব্রিটিশের কথা যখন আমরা বলছিলাম, অনলাইনে যারা রয়েছে যদি কোনো ডাউট থাকে, আমি আবার বলছি নিচে কমেন্ট করবে, কমেন্টের পর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। যারা আমাদের সাথে নতুন জয়েন করেছো তারা অতি অবশ্যই দেখো, তাদেরকে বলছি চিন্তা করো না, ভয় করো না, ভয়কে জয় করো। ঠিক আছে, হয় আমরা ভয় করতে পারি, নয় আমরা কিন্তু সরে যেতে পারি। তো সরার থেকে জয় করতে হবে, আর ভয়কে জয় করেই কিন্তু এগোতে হবে। ভয়ে কিছু নেই, আজ হচ্ছে না কাল আমার ঠিকই হবে। তো চলো শুরু করা যাক। ওকে, আমাদের দিয়ে দেবে এনটিএ ইনফোটাকে দেবে, বলবে ক্র্যাক করো, আমরা ক্র্যাক করব, ক্র্যাক করলে এনটিএ আমাকে জিআরএফ দেবে। আগে ছিল শুধুমাত্র 1757, 1857 এরকম ভাবে, 1947, এই জিনিসগুলো ব্রিটিশ সম্পর্কে আমরা ভালো জানি, কিন্তু বর্তমানে না, এর থেকে বড় কথা ওরা ইনফরমেটিভ চাইছে। কিরম ইনফরমেটিভ চাইছে, আর ইনফরমেটিভ দিয়ে হবে কি হবে ইনফরমেটিভে যখনই আমরা থাকবো রাইস অফ ব্রিটিশ পাওয়ার, যেখানে আমরা সোর্সেসও পড়বো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সোর্স পড়বো। যেরকম সোর্স পড়তে গিয়ে আমরা কি জানবো, চলো দেখে নিই। There are certain difficulties for any historians who wants to reconstruct the history of either ancient medieval India. এগুলো তো নোটস, তাই তো? আমার নোটস পড়ার আগে আমি প্রথম কথা তোমাদেরকে যেটা বলবো, যেটা হচ্ছে আমাদের মাথায় রাখবে, দেখো এখানে কি নোটগুলো মার্ক করবো। আমি শুরুতেই প্রথম কথা বলে নিই, আমার ক্লাস এবং যে কোনো ক্লাসে তোমার মাথায় রাখতে হবে, পরীক্ষায় ক্র্যাক করতে গেলে কি নোট। অনলাইনে যারা রয়েছো, সঞ্চারী যে রয়েছো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাও। বাকি যারা রয়েছে ইউটিউবে যারা দেখছো আমাদেরকে, যদি কোনো ডাউট থাকে ডাউট ক্লিয়ার করে নাও। ওকে, মাথায় রাখবে কি নোট, আমাদের কিন্তু পাস করতে গেলে কি নোট খুব ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য এক্সাম অফ লাইফ, সোজা কথা। একটা এক্সাম তোমার জীবন বদলাবে, আর সেটা এনটিএ ইউজিসি নেট, মাথায় রাখবে। তো দেখো, যেখানে আমি কি নোট মার্ক করছি, কন্টেম্পোরারি, সেমি কন্টেম্পোরারি ওয়ার্কস, এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে। দেন এগুলো কিন্তু সোর্সেসের আন্ডারে পড়বে। ঠিক আছে, আমি যখন বলছি দেখো, উই হ্যাভ এনাফ সোর্সেস অ্যাট আওয়ার ডিসপোজাল অ্যাজ ফার অ্যাজ দ্য মডার্ন পিরিয়ড অফ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ কনসার্ন। সোর্স আমাদের প্রচুর রয়েছে, কিন্তু সেই সোর্সকে বিশ্বাস করা, ভরসাযোগ্য করা, সেটাই কিন্তু হিস্টোরিয়ানদের কাজ। আমরা খুঁজে বার করব যে সেই সোর্সটা আমাদের জন্য ঠিক কি ভুল। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমাদের কিন্তু প্রপার তথ্য নিয়ে কাজ, তো ইতিহাস কিন্তু প্রপার তথ্যর কথা জানায়। ওকে, দেন দেখো যেগুলো সোর্সের কথা বলছি, দেয়ার আর মেনি কন্টেম্পোরারি সেমি কন্টেম্পোরারি ওয়ার্ক সাচ অ্যাজ আর্কাইভস। আর্কাইভ সম্পর্কে আমি আবার জানবো, আর্কাইভস কিন্তু খুব ইম্পর্টেন্ট, বর্তমানে কিন্তু আর্কাইভ দিয়ে কোয়েশ্চেন আসছে পরীক্ষায়, ইনক্লুডিং বলে দিই সোর্সের ক্ষেত্রে কিন্তু আর্কাইভ খুব ইম্পর্টেন্ট, আর্কাইভ দিয়ে কোয়েশ্চেন আসবে। দেন মেমোরিজ, বায়োগ্রাফিস,
ট্রাভেল অ্যাকাউন্টস এক্সেট্রা, এগুলো তোমরা এনশিয়েন্ট বলো, মিডাইভাল বলো, সব কিছুতে পড়বে। কিন্তু মডার্নে কিন্তু এই কটা জিনিস যেগুলো বললাম, আর্কাইভস, তারপর তোমার মেমোরিজ, বায়োগ্রাফিস, ট্রাভেল অ্যাকাউন্টস, এই জিনিসগুলো কিন্তু মডার্নের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ মডার্নে আমার রাইটিং শুরু হয়ে গিয়েছে, ওকে, রাইটিং শুরু হয়ে গিয়েছে। তো রাইটিং যখন শুরু হয়ে গিয়েছে, আমার বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, দেন ট্রাভেল অ্যাকাউন্টস, এগুলো কাজের। আর তখন রাইটিংয়ের সাথে 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 ব্যবসা বাণিজ্য যখন শুরু হয়ে গিয়েছে, ট্রেড যখন আসছে, তার মানে আমি ট্রাভেলার অ্যাকাউন্ট পাবো। যারা বণিক হয়ে আসছে তাদের কাছ থেকে আমি কথোপকথন পাচ্ছি, তাদের ডেটা পাচ্ছি, তারা কি বলেছে সেগুলোও কিন্তু আমার সোর্সের আন্ডারে পড়ছে। শুধুমাত্র আমরা যারা ভেবেছিলাম যে বইয়ের মধ্যে যা লেখা রয়েছে চাই হয়তো সোর্স, না, এখানে কিন্তু রাইটিং বলতে সমস্ত কিছুকে এখানে ধরতে হবে, ট্রাভেলার অ্যাকাউন্ট থেকে শুরু করে, বায়োগ্রাফিস থেকে শুরু করে, মেমোরিজ, আর্কাইভস। ওকে, দেন দেখো, দিস ওয়ার্কস গিভস আস ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল গ্লিমসেস। কবেকার? এবার ব্রিটিশ হিস্ট্রি, কবেকার হিস্ট্রি, সময় ফ্রেমটা কত? 18 অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরি। আমরা কোন সময়ের কথা জানতে পারবো ট্রাভেলার অ্যাকাউন্ট নিয়ে? আমার কোন সময়ের কাজ? না, আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে 18 থেকে আর্লি 19th সেঞ্চুরি, 18th and 19th, আর্লি 19th and 18th সেঞ্চুরির কাজ হচ্ছে আমার কিন্তু এই ট্রাভেলার অ্যাকাউন্ট হোক, মেমোরিজ হোক, এই কাজগুলো কিন্তু করে থাকছে। এর সাথে সাথে ট্রাভেলার অ্যাকাউন্টের সাথে সাথে আর আমরা কি কি পাবো? এর সাথে আদার সোর্সেস কি? শোনো, আদার সোর্সেস যেগুলো লোক কাহিনী বলি, আমরা মৌখিকভাবে শুনে আসছি ছোটবেলার থেকে, দাদু ঠাকুমা ঠাকুরদা সবার কাছ থেকে শুনে আসছি, সেই ধরনের কাহিনী যেগুলোকে আমরা ইংলিশে কি বলবো না, ওরাল এভিডেন্সেস, মৌখিকভাবে চলে আসা যে কাহিনী, সেগুলোর কিন্তু আমাদের সোর্সের আন্ডারে পড়বে, মৌখিকভাবে যেগুলো চলে আসছে। এর পাশাপাশি কি আসবে? ক্রিয়েটিভ লিটারেচার। এবার হোয়াট ইজ ক্রিয়েটিভ লিটারেচার? উই নো লিটারেচার, ওকে, আমরা লিটারেচার কি জানি, কিন্তু ক্রিয়েটিভ লিটারেচারটা কি? ক্রিয়েটিভ লিটারেচার সম্পর্কে তোমায় কি বোঝাচ্ছে? অ্যান্ড পেন্টিংস তুমি জানো, তোমরা জানো, কিন্তু হোয়াট ইজ ক্রিয়েটিভ লেকচার? ক্রিয়েটিভ লেকচারার বলতে আমরা তাহলে কি বুঝবো? ক্রিয়েটিভ লেকচারার বলতে কিন্তু আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে ওখানে ধরো কোনো গল্প লিখছে, সেক্ষেত্রে একটা লেখকের যে শৈল্পী সেটা যে ফুটে ওঠে, সেই ধরনের কথা এখানে বলা হচ্ছে। এবং ব্রিটিশ সময় থেকে কিন্তু সেগুলো শুরু হয়ে গিয়েছিল। যদি আমরা শেক্সপিয়ারকেও ধরি ইংলিশে, সেটা ব্রিটিশের আগেই, তবু শেক্সপিয়ার ধরি, তারাও তো ক্রিয়েটিভই, রোমান্টিসিজম তো তাদের সময় থেকে শুরু হয়েছে। তো সেই ধরনের কথা কিন্তু এখানে আমরা জানতে পারছি। ওকে, দেন নেক্সট স্লাইড আমার। আচ্ছা, কি বলছে? দাস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সোর্সেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ইন ফলোয়িং ওয়েজ। এইবার আমরা পড়বো আর্কাইভস বলতে আমরা কি বুঝি। আর্কাইভস বলতে আমরা কি বুঝছি আমরা সেটা পড়বো। ওকে, আর্কাইভস বলতে আমরা কি বুঝবো না, it refers to collection of historical record and document, usually those documents that have been created as necessary part of some activities, administrative, legal, social, commercial. শোনো, আর্কাইভস কথাটার অর্থই হচ্ছে যখনই কোনো অ্যাক্টিভিটিসগুলো নোট ডাউন হয়, এবং কাদের অ্যাক্টিভিটিস? অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল, সোশিয়াল আর কমার্শিয়াল। এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই আর্কাইভস হচ্ছে মডার্ন ইন্ডিয়ার, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কিন্তু তোমার গিয়ে খুব ইম্পর্টেন্ট পার্ট এই আর্কাইভ। আর্কাইভ থেকে আমরা অনেক ডেটা পাই, লাইক এই আর্কাইভ কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট এর এজেন্সিগুলোর কিন্তু বেশি থাকে। আর্কাইভ কিন্তু গভর্নমেন্ট এজেন্সির বেশি থাকে। আমরা আস্তে আস্তে উদাহরণে যাব, আর্কাইভ মেটেরিয়ালসের উদাহরণ, আরও মেটেরিয়ালস কী কী আর্কাইভ মেটেরিয়ালসের উদাহরণ হতে পারে সেগুলো আমরা পড়বো। কিন্তু আর্কাইভ কিন্তু বেসিক্যালি বা আর্কাইভ কিন্তু তোমার গভর্নমেন্টের রয়েছে, ঠিক আছে, যেখান থেকে আমরা ভীষণ তথ্য পাই, ভীষণ অনেক তথ্য পাই, সেটা গভর্নমেন্টের কাছ থেকেই আসে। ওকে, দেখো আর্কাইভাল ম্যাটেরিয়াল, এই যে এক্ষুনি বলছিলাম উদাহরণে পড়বে, ম্যাটেরিয়ালের মধ্যে কি কি পড়বে, ঠিক আছে। আর্কাইভাল ম্যাটেরিয়াল কি বা কেন? আর্কাইভাল ম্যাটেরিয়াল কিন্তু একটা ভাইটাল রোল হিস্ট্রির ক্ষেত্রে, মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে প্লে করে। কীরকম বলো তো? দেখো, সোর্স, আমি যখন রিসার্চ করতে যাব তার একটা সোর্স দরকার। সেই সোর্সের ক্ষেত্রে কোথার থেকে আসবে, ডেটাটা কি আদৌ ঠিক, ডেটাটা কি নেব আমি, আমার রিসার্চে কাজে লাগবে,
এবং এই ডেটাটা কি আমার রিসার্চের জন্য তুলনামূলকভাবে কাজে দেবে, পরবর্তীকালে আমি যখন আমার রিসার্চটাকে ডিফেন্ড করব এই ডেটাটা কি তার সাথে মিলবে, অনেক কোয়েশ্চেন ঠিক হয়ে গিয়ে তারপর গিয়ে কিন্তু আমি একটা মেটেরিয়াল বা সোর্স নিই। তো আর্কাইভাল মেটেরিয়াল হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সেই সোর্স যাকে তোমাকে নিতেই হবে, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট সোর্স। ওকে, অনলাইনে যারা আছো যদি এখনো অবধি কোনো কনফিউশন থেকে থাকে কোয়েশ্চেন করতে পারো, সঞ্চারী যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, লিখতে পারো কমেন্টে যদি কিছু থাকে। ওকে, দেখো আর্কাইভাল মেটেরিয়াল, তো আর্কাইভাল মেটেরিয়াল প্লে আ ভাইটাল রোল ইন হিস্ট্রি রাইটিং। ভেরিয়াস আর্কাইভস রিলেটেড উইথ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর স্টিল কেপ্ট ইন, কোথায় রাখা হয়েছে, এই দেখো যেটা তোমাদের হয়তো কোনোদিনও বললাম না এনটিএ তোমাকে ইনফো দেবে যেটা তোমায় ক্র্যাক করতে হবে। দেখো এখানে ইনফো দিচ্ছি আমি, স্টিল কেপ্ট ইন সিকিউরড ম্যানার। আর্কাইভাল হিস্ট্রি কিন্তু সবসময় সিকিউর করে রাখা হয়, কারণ দেশের সুরক্ষারও একটা বিরাট বড় অঙ্গ আর্কাইভাল হিস্ট্রি, এর জন্য বিশাল ইম্পর্টেন্ট। আর্কাইভাল হিস্ট্রি কোনোভাবে দেশের বিশাল বড় সম্পদ, অ্যাসেট, মাথায় রাখতে হবে আমাদের। ওকে, অ্যান্ড সিকিউরড ম্যানার, দেখো পার্সোনাল ডকুমেন্টস অফ ভাইসরয় অ্যান্ড দেয়ার সেক্রেটারিজ, সেক্রেটারিজ কাদের, ভাইসরয়ের তো সেক্রেটারি হতো, তাদের যে ডকুমেন্ট সেটা কোথায় আছে জানো, আর কেপ্ট ইন দ্য মাইক্রোফিল্ম ফর্ম অফ আ মাইক্রোফিল্ম। মাইক্রোফিল্ম জানো তো কি হয়, ছোটোবেলায় সেই নেগেটিভ ফিল্মগুলো হতো, সেই রকম ফিল্মগুলোর মতো মাইক্রোফিল্ম সেই রকম আকারে বানিয়ে কোথায় রাখা রয়েছে না, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়াতে। ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে গেলে তুমি সেই ডকুমেন্টগুলো কিন্তু পাবে, ভাইসরয় এবং তার সেক্রেটারিজের অরিজিনাল। আর সেটা কোথায় আছে এই ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, না আছে হচ্ছে নিউ দিল্লি ন্যাশনাল আর্কাইভাল, নাম হচ্ছে ওটার, নিউ দিল্লিতে কিন্তু এটা আছে ন্যাশনাল আর্কাইভাল। ওকে, অ্যান্ড নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, নেহেরু মিউজিয়াম, জওহরলাল নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, সেটাও কোথায়, সেটাও নিউ দিল্লি। এইখানে কিন্তু গভর্নর জেনারেল, ভাইসরয় এদের এবং তার সেক্রেটারিদের ডকুমেন্টগুলো কিন্তু রাখা রয়েছে। তাহলে এই যে ইনফো, নতুন ইনফো, ওকে, এনটিএর জন্য নতুন ইনফো, আর্কাইভাল মেটেরিয়াল কোথায় রাখা রয়েছে, নোট ডাউন করো, আর্কাইভাল মেটেরিয়াল কোথায় রাখা রয়েছে, হোয়ার দ্য আর্কাইভাল মেটেরিয়াল কেপ্ট, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া নিউ দিল্লি, ন্যাশনাল আর্কাইভাল নিউ দিল্লি অ্যান্ড নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। কোয়েশ্চেন, আমরা পড়তে পড়তে কোয়েশ্চেন করতে করতে যাব, প্রচুর কোয়েশ্চেন হবে এখান থেকে আমাদের। ওকে, দেখো ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া নিউ দিল্লি, ন্যাশনাল আর্কাইভাল ইন নিউ দিল্লি যেটা নাম এখনো কিন্তু রয়েছে, এছাড়াও নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতেও রয়েছে, সেটাও নিউ দিল্লিতে অবস্থিত, সেখানে রয়েছে। ওকে, তো নেক্সট আমরা এগোই। আচ্ছা, এই যে নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি কন্টেন লার্জ নাম্বার, সব থেকে বেশি কোথায় আছে, নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে, লার্জ নাম্বার অফ ডকুমেন্টস বিলঙ্গিং টু 19 and 20th সেঞ্চুরি, 19 শতক এবং 20 শতকের কিন্তু বেশিরভাগ ডকুমেন্ট কোথায় আছে না, নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে। ওকে, নেহেরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে 19 আর 20 দশকের বেশিরভাগ জিনিস কিন্তু রয়েছে। ওকে, দেন ওটার মধ্যে আর কি কি রয়েছে, ইট ইনক্লুডস পার্সোনাল ডকুমেন্টস অফ পলিটিশিয়ানস অ্যান্ড বিজনেসম্যান, বিজনেসম্যানদেরও জিনিস রাখা রয়েছে, ডকুমেন্টস অফ প্রভিন্সিয়াল রুলার, প্রভিন্সিয়াল রুলারদের ডকুমেন্টসও কোথায় রয়েছে, নেহেরু মিউজিয়ামে, আমি স্টার মার্ক করছি, প্রভিন্সিয়াল রুলার প্লাস পিজেন্ট মানে কৃষক অ্যান্ড লেবার, শ্রমিক অ্যাসোসিয়েশন, এদেরও ডিটেল এখানে রয়েছে, অ্যান্ড আদার ডকুমেন্ট রিলেটেড টু পলিটিক্যাল পার্টিস অর অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু এই নেহেরু মিউজিয়াম লাইব্রেরিতে রয়েছে। ওকে, সমস্ত ডেটা তোমার যদি পড়তে হয় এখান থেকে তুমি পাবে, ন্যাশনাল আর্কাইভাল মিউজিয়াম, এখান থেকেই কিন্তু তুমি পাবে সমস্ত ডেটা। ওকে, ক্লিয়ার আমাদের। অ্যান্ড লেটার্স অফ গভর্নর অ্যান্ড আদার অফিসিয়াল আর কেপ্ট সিকিউর, গভর্নর অ্যান্ড আদার অফিসিয়ালদের লেটার কোথায় রাখা হচ্ছে, ইন্ডিয়ান অফিস লাইব্রেরি অ্যাট লন্ডন, এটা আবার লন্ডনে চলে গেছে, ঠিক আছে, এটা আবার লন্ডনে চলে গেছে, এতক্ষণ ভারতে ছিল, কিন্তু লেটার অফ গভর্নর অ্যান্ড আদার অফিসিয়ালদের যেগুলো রাখা হচ্ছে কোথায় না, নামটা ইন্ডিয়ান অফিস লাইব্রেরি অ্যাট লন্ডন, ইন্ডিয়ান অফিস লাইব্রেরি অ্যাট লন্ডনে কিন্তু রাখা হচ্ছে, কাদের না, গভর্নর অ্যান্ড আদার অফিসিয়ালদের লেটার। ওকে, দেন ইলটিস অ্যান্ড ওয়ার্ক গভর্নমেন্ট আর্কাইভস ইন সাউথ ইন্ডিয়া, কেমব্রিজ 1969,
এই দুজনের নাম লিখে রাখো, আমি স্টার করে দিচ্ছি, ঠিক আছে? ইলতিস অ্যান্ড ওয়েনরাইট বা ওয়েনরাইট, ইলতিস অ্যান্ড ওয়েনরাইট, ওকে? এরা কিন্তু গভর্নমেন্ট আর্কাইভসের হয়ে কাজ করতো, কোথায় না সাউথ ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়াতে কাজ করতো, কেমব্রিজ 1969, ওকে? ইলতিস, এই যে ইলতিস অ্যান্ড ওয়েনরাইট, ওকে? কেমব্রিজ 1969। কন্টেন কি ছিল তার মধ্যে? কন্টেন লটস অফ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট মডার্ন ইন্ডিয়া। এটা একটু খুঁজো, পেয়ে যাবে। আমি বলছি পিডিএফও কিন্তু এগুলো পাওয়া যায়, ওকে? বাট এগুলো কিন্তু আমার তো পিডিএফ দিয়ে পড়তে পারি, পড়ার জন্য, নিজের পড়ার জন্য, রিসার্চের জন্য খুবই কাজে দেবে এগুলো, কিন্তু আমার তো এনটি আমায় কোশ্চেন করবে কোথার থেকে পেয়েছি, কি পেয়েছি, তাই না? কি পেয়েছি সেই জিনিসগুলো কিন্তু আমাকে এগুলো দেখতে হবে, যে না ইলতিস এবং ওয়েনরাইট যারা কাজ করতো কোথায়, গভর্নমেন্ট আর্কাইভসে, কোথাকার না সাউথ ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়ার কেমব্রিজেই কিন্তু কাজ করতো 1969-এ, এবং কন্টেন্ট লটস অফ ভ্যালুয়েবল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ইনফরমেশন কিন্তু তার মধ্যে ছিল, ওকে? সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ওকে? নেক্সট, এইবার এতক্ষণ তো আর্কাইভস সব পড়লাম, ডিটেল আর্কাইভস ম্যাটেরিয়াল পড়লাম, এবার আর্কাইভসের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কি রোল? আর্কাইভস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্কাইভ শুধুমাত্র একটা হয় না, আর্কাইভস অনেকগুলো হয়, এরপরে স্টেটেরও পড়বো, আগে সেন্ট্রালটা পড়ে নিই, ওকে? আর্কাইভস অফ সেন্ট্রাল, ওকে? রেকর্ডস অফ পাবলিক ওয়ার্কস, যা যা কাজ করবে, পিডব্লিউডি, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ভেরিয়াস রেগুলেটিং অ্যাক্টস, emergence of centralized system and development of administration of British India etc. এগুলো থাকে। Provide valuable information about time. James Rennell was the first person appointed as Surveyor General of Bengal in 1767. এটা কিন্তু এই সেন্ট্রাল আর্কাইভসে রয়েছে, ওকে? এই রেকর্ডটা কিন্তু মাথায় রাখবে। ফার্স্ট, হু ইজ দ্য ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ বেঙ্গল? সেটা হচ্ছে কিন্তু জেমস র্যানেল, জেমস র্যানেল, ওকে? জেমস র্যানেল, জেমস র্যানেল কিন্তু ফার্স্ট সার্ভেয়ার অফ বেঙ্গল, ওকে? অ্যান্ড টাইমটা কত ছিল? 1767, 1767 কিন্তু জেমস র্যানেল সার্ভেয়ার জেনারেল অফ বেঙ্গলের ছিল, আর হিজ ডকুমেন্ট গেভ ভিভিড ইনফরমেশন অ্যাবাউট টেরিটরি অফ ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম। ইন্ডিয়ার টেরিটরি সম্পর্কে কিন্তু এই জেমস র্যানেল লিখে গিয়েছেন, তার যে ডেটাবেস রয়েছে, ওকে? সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো মাথায় রাখবে, এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, হু ইজ দ্য গভর্নর নয়, হু ইজ দ্য সার্ভেয়ার জেনারেল অফ বেঙ্গল ইন 1767, নট গভর্নর, সার্ভেয়ার জেনারেল অফ বেঙ্গল ইন 1767, হু? এটার অ্যান্সার হবে কে? জেমস র্যানেল, ওকে? দ্যাট ইজ দ্য ইনফরমেশন, নোট ইট ডাউন অন ইউর নোটবুক, ওকে? চলো নেক্সট, ওকে? এইবার একটু আগে বলছিলাম স্টেট আসবে, তো স্টেটের সাথে কি রিলেটেড দেখো, আর্কাইভস অফ স্টেট গভর্নমেন্ট সবারই থাকে, তো স্টেটেরও আছে। ফলোয়িং আইটেমস আর ইনক্লুডেড ইন দ্য রেকর্ড অফ স্টেট গভর্নমেন্ট, কি বলছে না, সাচ এজ আর্থওয়াইল ব্রিটিশ প্রভিন্সেস, আর্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, তখনও তো কিছু ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ছিল, সেটার সম্পর্কেও বলছে। হুইচ ওয়াজ ইন্টিগ্রেটেড বাই ইন্ডিয়া, আবার ইন্ডিয়াতে ঢুকেছিল কখন? আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, সেই ডিটেলস। অ্যালং উইথ দ্য সোর্সেস অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, আদার সোর্সেস আর ফাউন্ড লাইক হুইচ আর রিলেটেড উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন of other colonial power in India alike from ancient medieval period there was an advancement, এই জায়গাটা ক্লিয়ার হও। এনশিয়েন্ট এন্ড মিডাইভাল এর বদলে এখানে যেটা কি হবে, এখানে একটা অ্যাডভান্সমেন্ট আসবে, সেটা কিসে? এনশিয়েন্ট মিডাইভালও কিন্তু আর্কাইভ রয়েছে, বাট এখানের কিসে আসবে? কি থেকে আমরা বুঝবো যে মডার্নের আর্কাইভস বেস্ট? কেন না, এই সময় আসছে টেকনোলজি, ডেভেলপমেন্ট অফ ক্যামেরাস, অডিও রেকর্ডার এক্সেট্রা, এই জিনিসগুলো কিন্তু আমার আর্কাইভের মধ্যে ঢুকছে তখন, ওকে? প্লাস গেভ লেভার্জ হিস্টোরিয়ানস টু গেট ক্লিয়ার পিকচার অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইজি হয়ে যায় মডার্ন হিস্ট্রি। কেন ইজি হয়ে যায়, কেন স্ট্যাটিক পোর্শন? বিকজ আমরা ডিল করছি মডার্ন হিস্ট্রি নিয়ে, এটা কিন্তু পুরোটাই মডার্ন হিস্ট্রি, ঢুকে গেল মানে মডার্ন। এই মডার্ন হিস্ট্রিতে যখন আমরা ডিল করবো না,
তখন আমার ডেটা ভর্তি, আর ডেটা ভর্তি মানে আমার রিসার্চের জন্য প্রচুর স্কোপ। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো অঢেল রয়েছে, আমার কাছে তথ্য রয়েছে। এনশিয়েন্টে যেমন তথ্য খুঁজে 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 বার করতে হয়, মিডাইভেলেও খুঁজে 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 বার করতে হবে। তোমার মডার্নে কিন্তু তোমাকে সাজিয়ে দেওয়া হবে, সাজিয়ে দেওয়া হবে। কিন্তু সাজিয়ে দেওয়া হলো এখানে একটা কোয়েশ্চেন। কিরকম কোয়েশ্চেন? যখনই আমাকে সাজিয়ে দেওয়া হবে তার মধ্যে থেকে ঠিক কোনটা ভুল কোনটা সেটা তোমাকে বার করতে হবে। সেটা যদি না বার করতে পারি তাহলে কিন্তু আমার রিসার্চ পেপার সঠিকভাবে কাজ দেবে না। ওকে, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তো নেক্সট চলো আমরা যাই। আচ্ছা, স্টেট গেল, সেন্ট্রাল গেল, এবার আসছে জুডিশিয়াল বা জুডিশিয়াল আর্কাইভস। জুডিশিয়াল মানে কথাটাই বুঝতে পারছো, ল রিলেটেড, লিগাল, তাদেরও আর্কাইভ। জুডিশিয়াল সম্পর্কে শুনেছো তোমরা, এই আর্কাইভ সম্পর্কে শুনেছো। এই আর্কাইভ দিনের পর দিন ওখানে থাকতে হয়, কারণ এটা কোন সময় কোন জিনিস দরকার পড়বে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো সেই জিনিসটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো, লার্জ নাম্বার অফ জুডিশিয়াল রেকর্ডস আর স্টিল কেপ্ট অ্যাট ডিফারেন্ট প্লেসেস ইন গুড ম্যানার ডিউরিং ব্রিটিশ এরা। আমাদের কাজ ব্রিটিশ এরা নিয়ে, তো আমরা ব্রিটিশ এরা নিয়ে কথা বলবো। ওকে, ডিউরিং ব্রিটিশ এরা লার্জ নাম্বার অফ কেসেস ওয়্যার ফিল্ড বাই ইন্ডিয়ান টু সিক জাস্টিস। স্বাভাবিক, সেই সময় তো প্রচুর হয়েছিল। লাইক দ্য প্রি পলাশি, এটা পলাশি রেকর্ড, রেকর্ড অফ দ্য মেয়র্স কোর্ট অ্যাট ফোর্ট উইলিয়ামস হ্যাভ বিন লস্ট। প্রি পলাশি রেকর্ডস, পলাশির আগের যে রেকর্ড সেটা কিন্তু ফোর্ট উইলিয়ামের ওখান থেকে লস্ট মানে হারিয়ে গিয়েছে, বর্তমানে নেই সেই জুডিশিয়াল রেকর্ড যে কেসগুলো হয়েছিল। প্রি পলাশি কিন্তু ওটা, হ্যাঁ। বাট দোজ ফর দ্য ইয়ার্স অফ 1757 to 73 আর কেপ্ট ইন দ্য রেকর্ড রুম অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যালং উইথ দ্য আর্কাইভস অফ সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল। ক্লিয়ার? বেঙ্গলে তো সুপ্রিম কোর্ট ছিল আগে, এখন তো নেই, সেটা আলাদা বিষয়, তখন তো ছিল। তো রেকর্ড রুম কিন্তু ক্যালকাটা হাইকোর্টের ওখানে অ্যালং উইথ দ্য আর্কাইভস অফ সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল। ওকে, কেপ্ট এখনো রয়েছে 1757 থেকে 73 রেকর্ড কিন্তু এখনো রয়েছে। কোথায় না? রেকর্ড রুম অফ ক্যালকাটা হাইকোর্ট, অ্যালং উইথ দ্য আর্কাইভস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল। ওকে, সে তাদেরও আর্কাইভটা রয়েছে। ওকে, আদার রিজিওনাল কোর্টস অলসো কন্টেন ভেরিয়াস টাইপস অফ সোর্সেস লাইক সাচ অ্যাজ উইল, প্রোবেটস, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, উইলস তো লাগবেই, দলিলপত্র লাগবে না, প্রসিডিং অ্যান্ড মিনিটস থাকবেই, কোনো মিটিং হলে তার মিনিটস হতে হয়। ওকে, মেনি অফ দ্য জুডিশিয়াল ডকুমেন্ট হেল্পড ইন কার্টেনিং সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য সোসাইটি। এগুলো দিয়ে আমরা কিন্তু সোশিও ইকোনমিক কন্ডিশন সম্পর্কে জানতে পারি। আরেকটা কথা বলে দিই, যারা রিসার্চ করছো না, আমি এখানে রিসার্চের জন্য ডেটা ভরে ভরে দিচ্ছি। তোমরা বলো না ডেটা কোথা থেকে খুঁজে বার করবো রিসার্চের, কোথায় পাবো ইতিহাসের ডেটা, কোথার থেকে আনবো? নাও আর্কাইভ খুঁজে খুঁজে দিচ্ছি, জায়গা বলে দিচ্ছি কোথার থেকে তোমাদের ডেটা আসবে মডার্ন ইন্ডিয়ার। এখান থেকে তোমরা ডেটা জোগাড় করতে পারো নিজের রিসার্চের জন্য। ডেটাই ডেটা, যত ইচ্ছা ডেটা নাও, কিন্তু রিসার্চটা প্রপার হতে হবে। ওকে, তো চলো দেখি। দ্য আর্কাইভস অফ দ্য মেয়র্স কোর্ট অ্যাট ফোর্ট সেন্ট জর্জ আর দ্য আর্লিয়েস্ট নোন রেকর্ড অ্যাভেলেবল টিল নাও। তাহলে যদি বলে হুইচ ডেটা বা হুইচ রেকর্ডস ইজ দ্য মোস্ট আর্লিয়েস্ট অফ জুডিশিয়াল আর্কাইভ, তোমার অ্যান্সার কি হওয়া উচিত হবে না মেয়র্স কোর্ট at Fort St. George। ওকে, এইটা কিন্তু আর্লিয়েস্ট ডেটা রেকর্ড অফ জুডিশিয়াল, মেয়র্স কোর্ট অ্যাট ফোর্ট সেন্ট জর্জ। ওকে, এটা আর্লিয়েস্ট ডেটা রেকর্ড, আর্লিয়েস্ট। ইনফরমেটিভ বলেছি, পুরো ক্লাসটা ইনফরমেটিভ বেসড অন হবে, ইনফরমেটিভ। ওকে, আর্লিয়ার ডেটা রেকর্ড কোনটা? মেয়র্স কোর্ট অ্যাট ফোর্ট সেন্ট জর্জ, এটা কিন্তু আর্লিয়েস্ট ডেটা রেকর্ড। ওকে, ক্লিয়ার? নেক্সট, প্রাইভেট আর্কাইভ। সবার লাইফে প্রাইভেসি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তেমনি প্রাইভেট আর্কাইভও রয়েছে। হোয়াট ইজ প্রাইভেট আর্কাইভ? দিস ইনক্লুডস ডকুমেন্টস অ্যান্ড পেপার অফ ইন্ডিভিজুয়াল। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল? ব্রিটিশ অফিসিয়ালের কথা বলা হচ্ছে এখানে, যারা কাজ করত তাদের কথা এখানে বলা হচ্ছে। পলিটিক্যাল লিডার্স,
বিজনেসম্যান অ্যান্ড ফ্যামিলি নোটস, সেগুলোও রয়েছে। দিস আর্কাইভস হেল্প, কিসে হেল্প করে? ইন ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডিয়াস আউটলাইন, লাইক প্রাইভেট আর্কাইভস অফ মেনি লিডার অ্যান্ড আদার পার্সোনালিটিস কুড বি সিন অ্যাট কোথায়? সেই নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, যেটা দিল্লিতে রয়েছে, সেখানে কিন্তু প্রাইভেট আর্কাইভও রাখা রয়েছে। ওকে, আর্কাইভস অফ ব্যাংক, ক্লিয়ার, ব্যাংকেরও ডেটা চাইলে আর্কাইভস অফ ব্যাংক, বিজনেস হাউসেস, লাইক বিজনেস হাউসেস রয়েছে যতগুলো, ট্রেড ইউনিয়নস, যতগুলো ট্রেড ইউনিয়নস ক্রিয়েট হয়েছে তাদের আর্কাইভ, আর ইম্পর্টেন্ট সোর্সেস ইন নোয়িং অ্যাবাউট দ্য ইকোনমিক চেঞ্জেস ইন ইন্ডিয়া। এখান থেকে কিন্তু আমরা ইকোনমিক চেঞ্জেসের সম্পর্কে কিন্তু জানতে পারি। ক্লিয়ার? এই বিষয়টা তাহলে আমাদের ক্লিয়ার হলো। ওকে, কোনো ডাউট থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে লিখবে যে আমার এইটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই বিষয়ে ডাউট রয়েছে, আমি তোমাদেরকে গেট ব্যাক করব। কোনটা বুঝতে পারছো না বলো, আমি আছি, হেল্প করে দেবো। ওকে, নেক্সট, আর্কাইভস অফ ফরেন মিউজিয়াম। ফরেন মিউজিয়াম বলতে আমার প্রথম কথা মনে পড়ে লন্ডন মিউজিয়াম, তাই তো? কেন মনে পড়ে? কারণ ওদের নিজস্ব কিছুই নেই, সব এর ওর কাছ থেকে নিয়ে করা, তাই তো? সেটা তো আমরা জানি। যাই হোক, পড়তে হবে। ইউরোপিয়ান মিউজিয়াম আর হ্যাভিং ভাস্ট রিপ্রেসেটরি অফ আর্কাইভস। মিউজিয়াম মানেই আর্কাইভস থাকে। আমাদেরও ইন্ডিয়ান জাদুঘর রয়েছে, ভারতীয় জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, তো সেখানে আমাদের অনেক কিছু কিন্তু ডেটা রয়েছে। ওকে, সেই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই ডেটার থেকে কিন্তু আমরা অনেক তথ্য পাই। ভারত স্তূপাও তো রয়েছে না, ভারত স্তূপা, তার মধ্যে একটা বিশাল বড় সেই ডিএনএস রয়েছে, অনেক কিছু রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়াম যদি কখনো গিয়ে থাকো, দেখবে অনেক জিনিস সেখানে রয়েছে যা কিন্তু ইতিহাসকে পুরো তুলে ধরে, পুরো সমাজের ডেটা সেখানে পাবে। তুমি যদি ইতিহাস বলো যে ইতিহাস কোথায় গেলে, আমি এমন একটা জায়গা বলুন যেখানে আমি সমগ্র ভারতের ইতিহাস এক জায়গায় পাবো, সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। সমস্ত ভারতের ইতিহাস তোমাকে এক জায়গায় তুলে রেখে দিয়েছে। শুধুমাত্র তা নয়, বেহালাতেও একটা রয়েছে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম, সেখানেও কিন্তু তুমি পেয়ে যাবে সেরকম ডেটা। সেগুলোও কিন্তু আমাদের মিউজিয়ামের আন্ডারেই পড়ে। ওকে, সেখানেও কিন্তু যথেষ্ট ডেটা রয়েছে। স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যদিও স্টেটের প্রচুর জিনিস রয়েছে, নতুন পুরাতাত্ত্বিক বিভাগের অনেক কিছু রয়েছে, তুমি যদি যাও কখনো সেই জিনিসগুলো দেখতে পারবে, তোমরা ওই জিনিসগুলো কিন্তু দেখতে পারবে। ইন্ডিয়ান মিউজিয়ামে প্রাচীনতম জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, কয়েন্স হোক, সমস্ত কিছু হোক। তার আরেকটা হচ্ছে এখন বর্তমানে জেল মিউজিয়াম রয়েছে, আলিপুর জেল মিউজিয়াম, সেখানে গেলে কিন্তু ব্রিটিশের যে বন্দুক ফন্দুক সেগুলো রয়েছে, সেগুলো জিনিসগুলো পাবে। তো মিউজিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিউজিয়াম সম্পর্কে আমাদের পড়তে হবে। বর্তমানে কিন্তু মিউজিয়াম নিয়েও কোশ্চেন আসছে। ওকে, তো চলো ফরেন মিউজিয়ামে দেখি। আর্কাইভস ম্যানুস্ক্রিপ্ট রিলেটেড উইথ দ্য মডার্ন ইন্ডিয়া, কান্ট্রিজ সাচ অ্যাজ ইউকে, পর্তুগাল, নেদারল্যান্ডস। দেখো আমি কেন লিখেছি ইউকে, পর্তুগাল আর নেদারল্যান্ড, আমি তো আরও কান্ট্রির নাম লিখতে পারতাম কিন্তু লিখিনি এক্সেট্রা, বিকজ এই তিনটার নাম লিখেছি কারণ এই তিনটেই আমাদের দেশে কিন্তু ছিল। নেদারল্যান্ডস মানে কিন্তু ডাচ বলতাম, কিন্তু আমি এখানে নেদারল্যান্ডস ইউজ করেছি। ওকে, হ্যাভ দিস আর্কাইভস ইন দেয়ার মিউজিয়াম বিকজ দে রুলড ওভার কান্ট্রি। তাদের যে দেশের মিউজিয়াম রয়েছে সেই দেশে কিন্তু আর্কাইভস রয়েছে যে আমরা এই দেশগুলোতে আমরা রুল করে এসেছি, সেইগুলো কিন্তু লেখা রয়েছে। ওকে, at the time of imperial era. Okay, the archives national Paris and the archives of the French ministries of foreign affair colonies and war have records. আচ্ছা, এটা ফ্রান্সের কথা বলছে। ওকে, the archives national Paris and the active archives of the French ministries of foreign affair, এই দুটো আলাদা এবং ফ্রান্সেই অবস্থিত। ওকে, colonies have records that throw light, কিসের উপর থ্রো করছে না, হিস্ট্রি অফ ফ্রান্স কলোনিজ ইন ইন্ডিয়া। ওখান থেকে আমরা ইন্ডিয়াতে যে ফরাসিরা ছিল আমাদের এখানে, তাই তো, তার সম্পর্কে কিন্তু জানতে পারি। চন্দননগর, সেই সমস্ত কিন্তু ডিটেলসটা কিন্তু ওদের এই দ্য ফ্রেঞ্চ মিনিস্ট্রিজ অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য আর্কাইভস অফ ন্যাশনাল প্যারিস, ওইখানে কিন্তু রয়েছে এই ডিটেলসগুলো। ওকে, দেন as well as socio-political condition of that time, National Archival of Portugal, Lisbon contains precious information about Portugal colonies in India and other aspects related with Portugal and Dominion. Okay,
Even large number of valuable informations have been stored at the museum, court, etc. in the Pakistan, which was earlier part of India. সেটা তো আমরাও জানি, পাকিস্তান তো আগে ভারতের আন্ডারেই ছিল, 1947 পর তো চেঞ্জ হয়ে গেল, সেই জিনিসটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? তো ফরেন মিউজিয়াম গেল। নেক্সট আসি আবার আদার আর্কাইভস। আর্কাইভস চলছে, এরপরে আসবো মেমোরিজে। ওকে, মেমোয়ার্সে। আদার্স আর্কাইভসে কি আছে? ইনক্লুডস পার্লামেন্টারি পেপার্স, ওকে, রেকর্ডস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা তাদেরও তো রেকর্ড আছে না, সেগুলো কিন্তু আর্কাইভসের আন্ডারে পড়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, wide subjects were covered by the parliament committees such as education, civil reforms, famines, etc. Deliberation on this subject and also over the policy formulation are recorded on the papers. The gazetted issued by the government of India and provincial legislature are similar treasury for the historian. Historianদের জন্য কিন্তু খুব important. Constitutional debates also fall in this category. Okay, এই আদার আর্কাইভসের মধ্যে কিন্তু কনস্টিটিউশনাল যে ডিবেট সেটাও কিন্তু পড়ছে। ওকে, ক্লিয়ার? দেন এবার আমরা যেটা পড়বো বায়োগ্রাফি অ্যান্ড মেমোয়ার্স। বায়োগ্রাফি অ্যান্ড মেমোয়ার সম্পর্কে আমরা পড়বো। বায়োগ্রাফি তোমরা জানো, আর মেমোয়ার্স তোমরা কি সেটাও জানো, কারণ এই দুটো ডিফারেন্সিয়েট তোমরা পড়েছো মাস্টার্স লেভেলে। ওকে, এবার বায়োগ্রাফি আর যখন আমরা এগুলো পড়বো তখন আমরা কি দেখব না, যদি আমি বায়োগ্রাফিতে যাই তাহলে দেখব লেটার্স রিটেন বাই গ্রেট হিস্টোরিক্যাল পার্সোনালিটিস লাইক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এক্সেট্রা। জওহরলাল নেহরুর সেই চিঠির কথা মনে আছে, ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি, সেই জিনিসগুলোও কিন্তু তোমার পড়ে যাবে। ওকে, অলসো গেভ আস আ চান্স টু পিপ থ্রু দেয়ার পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড দেয়ার রিলেশন উইথ আদার পিপলস। এইগুলো আমাকে কোন কাজে লাগে না, আমরা তাদের যে চিন্তাধারা বা তাদের যে ভাবনাটা রয়েছে সেগুলো কিন্তু আমরা বায়োগ্রাফি থেকে বুঝতে পারি। ওকে, ক্লিয়ার? দেন আচ্ছা, এবার ট্রাভেলার্স অ্যাকাউন্ট। আমি প্রথমেই বলেছি যে আমাদের ট্রাভেলার্স অ্যাকাউন্ট কিন্তু প্রচুর পড়তে হবে, কারণ কোয়েশ্চেন আসবে, এবারেও এসছে। কোন ট্রাভেলার, কি ট্রাভেলার এবারেই এসছে, কার কোর্টে কোন সময় কে এসছিলেন সেটার এসছে। তো সেক্ষেত্রে ট্রাভেলার অ্যাকাউন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ট্রাভেলার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কী কী পড়বো? মডার্ন পিরিয়ডে ট্রাভেলার তো আসবেই, ঘুরতে সবাই চলে আসে, ঘুরতে কার না ভালো লাগে, বর্তমান মানুষের ভালো লাগে, তখনকার দিনে তো আরও ভালো লাগতো, জাহাজ ছাড়া কোনো গতি ছিল না, ঠিক আছে, প্লেন তো পরে প্রথম দিকের কথা বলছি একদম, ঠিক আছে, তখন বড় বড় জাহাজ নিয়ে, কাঠের জাহাজ নিয়ে আসতো, সেই জাহাজে করে যখন আসতো তখন আরও মজা লাগতো, তখন শূন্য সব দিকে কিছুই নেই, তো সেরকম ব্যাপার। তো সেটাই হচ্ছে ট্রাভেলার অ্যাকাউন্ট তখনকার দিনে আরও হিউজলি ব্রডেবল। এখনকার দিনে তো ইজিলি বাই থ্রু মোবাইল আমরা করে দিতে পারছি, তো এখনকার ডেটা পরবর্তীকালে মোবাইলই হবে, ইন্টারনেটই হবে, কিন্তু আগেকার দিনের ডেটা তো আর নট মোবাইল বা ইন্টারনেট বা ক্যামেরা অতটাও নয়। তখন ছিল কি, সে যখন আসছে আস্তে আস্তে বোটে বসে লিখছে বা কোনো কিছু করছে বা ফিরে লিখছে, সেই যে লেখা তার যে শৈলী, সেই শৈলীটাকে কিন্তু পুরোপুরি সে তার কলমের মাধ্যমে ছাপিয়ে দিচ্ছিল, এবং সেটাই কিন্তু চলে আসতো ট্রাভেলার্স অ্যাকাউন্ট হিসেবে। ওকে, ক্লিয়ার? তো এক্ষেত্রে ট্রাভেলার অ্যাকাউন্টসের মধ্যে ট্রাভেলারের কিছু যে নামগুলো আমরা পড়বো, সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো তারা কিন্তু শুধুমাত্র নিজেদের বর্ণনা করেনি। ট্রাভেলার যে অ্যাকাউন্টগুলো দিত তারা কিন্তু সবসময় চেষ্টা করতো ইনফরমেশান থাকুক কিসের ওপরে, ইন্ডিয়ান সোসাইটি, সিভিল সার্ভেন্টরাই কিন্তু বেশি আসতো, তারপর ট্রেডার্স, ট্রাভেলার্স এরকম তো রয়েছে, অ্যান্ড কন্ডিশন অফ ইচ রিজিয়নের কথাও কিন্তু তারা লিখতো। এবার কিছু ফেমাস যে ট্রাভেলার তাদের সম্পর্কে যে আমরা জানবো তারা কে কে, লাইক শোনো, some famous travelers of British India were Alexander Burns. নাম শোনা? Yes. Alexander Burns travels into Bokhara. নোট ডাউন করো, travels Alexander, শর্টে লিখছি A B, travels into Bokhara, TB, AB TB, কি নোট? এবির সাথে কে যাবে? টিবি। ওকে, মাথায় রাখবে, সহজ, আমি তো বলেছি সব সময় মনে রাখার মতো করে পড়বে। তো যদি এত বড় মনে না থাকে, আলেকজান্ডার বার্নস ট্রাভেলস ইনটু বোখারা, তো মাথায় রাখবে এবি টিবি। তো তখন পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখছো, কি নোট দেখলে, এবি টিবি রয়েছে নিচে, বোখারা রয়েছে, হ্যাঁ আছে, ম্যাচ হয়ে গেল অ্যান্সার। এইভাবে করতে হবে, এইভাবে অমিট আর কি নোট ওই বেসে করে আমার ক্র্যাক করতে হবে। আমার কাছে কথা হলো, আমি পরীক্ষায় আমি ক্র্যাক করব, ক্র্যাক করে জেআরএম এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, এইটুকুই তো আমাকে ক্র্যাক করতে যেটুকু আমার করণীয় সেইটুকুই আমি করব।
ধৈর্য ধরে নিজের কাজটা সম্পন্ন করব। তো তারপরে কে? জন বাটলার। জন বাটলার, ওকে। ট্রাভেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার, তার বইয়ের নাম কি? ট্রাভেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন দ্য প্রভিন্সেস অফ আসাম, ওকে। বইয়ের নাম কি? ট্রাভেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন দ্য প্রভিন্স অফ আসাম। ক্লিয়ার? তাহলে আমার জেবির সাথে কে যাবে? জেবির সাথে আমি কি দেবো? টি এ এ, টা। জেবিটা, জেবি কার সাথে যাবে? টা, টি ডবল এ, টা। ট্রাভেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ আসাম, ওকে, ক্লিয়ার। দেন সিজেসি ডেভিডসন, সিজেসি ডেভিডসন, তার কি আসবে না? ডায়েরি অফ দ্য ট্রাভেলস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স ইন আপার প্রভিন্স। আপার প্রভিন্স মানে ওটা হচ্ছে উত্তর দিকে, উত্তর ভারতের দিকে, ওকে। যদি কোনো ডাউট থাকে কোয়েশ্চেন করো, কমেন্ট করো, আমি ওখানে আছি, সলভ করবো, ওকে। যদি কোনো ডাউট থাকে ইমিডিয়েট করো। আচ্ছা, কেউ যদি কিছু বুঝতে না পারো সেটাও কমেন্ট করো, অসুবিধা হয় যদি কোথাও থাকে কমেন্ট করো, ওকে। চলো দেখে নিই আপার প্রভিন্সের ক্ষেত্রে কে লিখছেন? সিজেসি ডেভিডসন, ওকে। তাহলে আমি এখানে লিখতে পারি সিজেসিডি, ওকে, সিজেসিডি। তার সাথে কি মিলবে না? ইউপি, সিজেসিডি ইউপি। বাকিটা ছেড়ে দাও না, আপার প্রভিন্স আছে তো, আপার প্রভিন্স কথা কিন্তু সবার ক্ষেত্রে পাবে না। তো এইভাবে আমি কি নোট বানাতে পারি? এবিটিবি, জেবিটা, সিজেসিডি, ইউপি। জাস্ট এইভাবে আমার কি নোট বানিয়ে করে যেতে হবে, ওকে, ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমার পরীক্ষায় করতে হবে। এগুলোই কিন্তু মডার্ন ইন্ডিয়ার যে হিস্ট্রি সেটাকে কনস্ট্রাক্ট করতে সাহায্য করেছে, ওকে, ক্লিয়ার? দেন নেক্সট, ওকে, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন যদি কোথাও আটকায়, যদি নোট ডাউন করতে অসুবিধা হয়, নোট ডাউন যদি করে না থাকো, রেকর্ডেড ক্লাস আছে, তোমরা দেখে নেবে, পরেও পেয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি কোথাও আটকায় এখন বলতে পারো, আমি সেটা রিপিটেড লিখে দেবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, কমেন্ট করবে, ওকে। নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, আচ্ছা, সেগুলোও কিন্তু আমাদের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। কারণ নিউজ পেপার কত ছিল, কেশরী হোক, মারাঠা হোক, কত কিছু ছিল না। দেন রাষ্ট্রগুপ্তার, সত্যশোধক, তত্ত্ববোধিনী, কত পেপার রয়েছে, অঢেল পেপার। সেগুলো আস্তে আস্তে আমরা পড়বো, আরও ক্লাসে আমরা ডিসকাস করব। তোমার সাথে আছি, তাড়াতাড়ি আছি, খুব তাড়াতাড়ি আছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত কিছু। দেখতে দেখতে আমরা নেটও ক্র্যাক করে ফেলবো। চলো শুরু করা যাক। আফটার দ্য ইন্ট্রোডিউকশন অফ প্রিন্টিং, কাদের দ্বারা? বাই পর্তুগিজ। তাহলে প্রিন্টিং কারা ইন্ট্রোডাকশন করেছিল? পর্তুগিজরা, ওকে। পর্তুগিজরা ইন্ট্রোডিউস করেছিল কি না? প্রিন্টিং। লার্জ স্কেল প্রিন্টিং অফ নিউজ পেপার, ম্যাগাজিন অ্যান্ড জার্নাল ওয়ার উইটনেসড কোন সময়? 19 এবং 20 দশকে, ওকে। দে ওয়ার পাবলিশড ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড আদার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজও হতো। Also, they have most reliable and authentic sources known about past important newspaper of 19th and 20th centuries, okay, where English Times, এবার ইংলিশের মধ্যে কি? টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, মাদ্রাস মেল। এই টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেটসম্যান অনেকেই শুনেছো। মাদ্রাস মেল, পায়োনিয়ার, সিভিল অ্যান্ড মিলিটারি গ্যাজেটে, বেঙ্গলি অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি অমৃতবাজার পত্রিকা, বঙ্গবাসী, সোমপ্রকাশ। এবার কেশরী চলে আসবে মারাঠাতে, হিন্দু কবি বা হিন্দু কবি বচন সুধা, প্রদীপ, হরিজন, উদান্ত মার্তান, উর্দু, আল হিলাল, আল বিলোক, হমদর্দ। পাঞ্জাবিতে কি আসবে? গজর, এক্সেট্রা। অনেক নাম আছে, আমি এই কটা নাম তোমাদের জন্য ইনক্লুড করেছি, নামগুলো লিখে নাও, নোট ডাউন করে নাও, দরকার পড়লে বা ছবি তুলে নিতে পারো জিনিসটার, ওকে। কারণ এই নামগুলো কিন্তু পরীক্ষাতে দেখবে, কার কি কোন কে করেছিল সেগুলো আস্তে আস্তে আমরা ডিসকাস করব। কিন্তু এই পেপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। এই যে ইনফরমেশন, ইনফরমেটিভ, আমি বলেছিলাম না পুরো ক্লাসটা ইনফোতে আসবে, তোমাদের জন্য ইনফো, লাইনে লাইনে ইনফো রয়েছে। পুরো ক্লাসটা দেখলে আমরা ব্রিটিশের যে ফার্স্ট পোর্শনের যে ইনফরমেটিভ, ব্রিটিশ ঢুকছে যখন আমাদের দেশে, যখন ব্রিটিশ ঢুকছে প্রথম পর্যায়ে, সেই দিকের পুরো ধারণাটা তোমাদের জন্য কিন্তু চলে আসবে। এক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র দেখতে থাকো আর বুঝতে থাকো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি আছি, ডাউট সলভ করে দেবো, ঠিক আছে, ওকে। চলো, লার্জ নাম্বারস অফ কংগ্রেস লিডার ওয়্যার এডিটার্স, অবভিয়াসলি আমরা জানি, আরও জানবো, ওয়্যার এডিটার্স অফ মেনি নিউজ পেপার। ইনস্টেন্স জি Subramaniam of the Hindu and Swadeshi Mitran
ওকে, জি সুব্রমণিয়াম স্টার মার্ক করো, অ্যাড করো। জি সুব্রমণিয়ান কিসের এডিটর ছিলেন? না দ্য হিন্দু অ্যান্ড দ্য স্বদেশী মিত্র। তাহলে নিউজ পেপার যদি ম্যাচ দ্য ফলোইং এ আসে, আসতেই পারে, ইনফো এনটিএ দিতেই পারে, আর আসে। জি সুব্রমণিয়াম কার সাথে জড়িত? দ্য হিন্দু। দ্য হিন্দু কিন্তু অনেক ওল্ড নিউজ পেপার। ওকে, দ্য হিন্দু অ্যান্ড স্বদেশ মিত্রান বা মিত্র, আমরা বাঙালিরা উচ্চারণ মিত্র করতে হয় তাই মিত্র। ওকে, মিত্রানও বলতে পারো, অসুবিধা নেই। ওকে, দ্য হিন্দু অ্যান্ড দ্য মিত্র। ওকে, সেটা কিন্তু কার সাথে কার নামের পাশে যাবে? জি সুব্রমণিয়াম। এরপরে কে আসবে? দাদাভাই নওরোজি। তার পেপারের নাম কি? ভয়েস অফ ইন্ডিয়া। ওকে, দাদাভাই নওরোজির পেপারের নাম কি? রাষ্ট্রগুপ্তা ছিল, বাট স্টিল দাদাভাই নওরোজির পেপারের নাম কি? ভয়েস অফ ইন্ডিয়া। ওকে, দাদাভাই নওরোজি ভয়েস অফ ইন্ডিয়া। দেন জিপি ভার্মা। জিপি ভার্মার কথাটাও আমি এখানে নিয়ে এসেছি। জিপি ভার্মা অফ অ্যাডভোকেট। জিপি ভার্মা অফ এই অ্যাডভোকেট, okay, etc. Many newspaper and journals were commenced by Indian foreign lands, বিদেশে, such as Indian sociologist. Okay, পেপারের নাম দেখো, ইন্ডিয়ান সোসিওলজিস্ট বাই শ্যামজি কৃষ্ণ ভার্মা। সেটা কোথায় হয়েছিল? না ইংল্যান্ডে। ক্লিয়ার? ইংল্যান্ডে শ্যামজি কৃষ্ণ ভার্মা কি করেছিল তিনি? না সোসিওলজিস্ট, ইন্ডিয়ান সোসিওলজিস্ট পেপারের নাম ছিল, সেটা কে করেছিল? শ্যামজি কৃষ্ণ ভার্মা। কোথায় হয়েছিল সেটা? ইংল্যান্ডে। দেন বন্দে ভি নট বি, বন্দে মাতরম ইন প্যারিস। প্যারিসেও বন্দে মাতরম নামে একটা পেপার ছিল, সেটা কে করেছিল? মাদাম ভিকাজি কামা। নামটা শুনেছো তোমরা, তবুও মাদাম ভিকাজি কামা, তিনি পেপারের যে এইটার সাথে রিলেটেড সেটা অনেকেই হয়তো জানো না, জেনে নাও। বন্দে মাতরম ইন প্যারিস বাই মাদাম ভিকাজি কামা অ্যান্ড তালওয়ার ইন বার্লিন। বার্লিন, জার্মানির বার্লিন। তালবার পেপার বার্লিনে বাই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই তালবারের কথাটা তোমরা জানো কারণ একবার পড়েছো। তালবার ইন বার্লিনে ছিল কার? না বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ওকে, বা চ্যাটার্জি। ক্লিয়ার? ওকে, মেনি ফরেনার্স হ্যাভ অলসো পাবলিশ নিউজ পেপার। এবার ফরেনার্সরাও কিন্তু কিছু কিছু নিউজ পেপার পাবলিশ করেছিল। লাইক the first attempt for publication of newspaper in country was by the dissatisfied British employee to expose the malpractices in East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ম্যাল প্র্যাকটিসগুলো ছিল সেগুলোকে তুলে ধরার জন্য ফার্স্ট কিন্তু ভারতে করেছিল কি? তার নাম ছিল হচ্ছে দ্য ক্যালকাটা গ্যাজেট। দ্য ক্যালকাটা গ্যাজেট। ক্লিয়ার? ব্রিটিশের তরফ থেকে ক্যালকাটা গ্যাজেট। দেন আসলো দ্য মাদ্রাস কুরিয়ার অ্যান্ড দ্য বোম্বে হেরাল্ড আর সাম নিউজ পেপার পাবলিশড বাই দ্য ফরেনার। নাম নেই, পরে বলবো, কিন্তু এই তিনটে পেপার, দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য মাদ্রাস কুরিয়ার অ্যান্ড বোম্বে হেরাল্ড, তিনটে কিন্তু ফরেনারদের দ্বারা, আর খুব ইম্পর্টেন্ট। ওকে, লিখে রাখো, খাতার মধ্যে নোট ডাউন করে রাখো, মাদ্রাস কুরিয়ার, বোম্বে হেরাল্ড অ্যান্ড দ্য ক্যালকাটা গ্যাজেট। ওকে, নেক্সট ওরাল এভিডেন্সেস। বলছিলাম দাদু ঠাকুমার কাছ থেকে শুনে শুনে আমরা অনেক কিছু বুঝি, সেরকম ওরাল এভিডেন্সের মধ্যে কি কি জিনিস পড়ে? আইডিয়াস হোক, টাইম হোক, লোকগীতি হোক, নাট্যকার হোক, সেই জিনিসগুলোর কথা, পলিটিক্যাল লিডারদের কথা আমরা মাঝে সাথে জানতে পারি, সেই জিনিসগুলো থাকে, টাইমের কথা, আইডিয়াসের কথা, রেকর্ডেড বাই অডিও, এই অডিও টেপস, এগুলো, এই জিনিসগুলো, লাইক অল ইন্ডিয়া রেডিওর কথা, অল ইন্ডিয়ার কথা, এই যে দ্য প্রপার্টি কোথায় থাকে? মিউজিয়াম অ্যান্ড উইথ অল ইন্ডিয়া রেডিও, তাদের কাছেও রয়েছে। ওকে, they are good sources of information to the historians which can be collaborated the findings from other sources of history. Okay, but there are some limitation. হ্যাঁ, ওরাল হিস্ট্রিতে কিন্তু লিমিটেশন থাকে, কারণ তোমার কাছে সমস্ত সোর্স কিন্তু এটা সোর্স হলেও সেই ধরনের সোর্স নেই যেটা দিয়ে তুমি হিউজলি কি ইম্প্যাক্ট করতে পারবে নিজের রিসার্চের ক্ষেত্রে। ওকে, ইম্প্যাক্ট করার জন্য কিন্তু প্রপার রিটেন সোর্স হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? দেন দেখো, many times it has been found that these oral sources are manipulated. ওরাল সোর্স কিন্তু ম্যানিপুলেটেড হয়, কারণ একজনের কাছ থেকে শুনে 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 আসছে, তো এটা কিন্তু ইজিলি ম্যানিপুলেট করা যায়, একে কিন্তু ইজিলি এদিক থেকে ওদিক সরানো যেতে পারে। আমরা যখন ভাবতে পারি যে না এরকম হচ্ছে ওরকম হচ্ছে, সেটাই কিন্তু আমরা ইজিলি এদিক থেকে ওদিক সরিয়ে দিতে পারি, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? দেন নেক্সট, ওকে, তো যেরকম আমাদের ক্লাস চলছিল, ক্লাস চলতে চলতে তোমরা বলেছিলাম তোমাদেরকে প্রথমেই আমাদের আরও হিস্ট্রির সাথে সাথে কিন্তু আরও রয়েছে
পেপার 1 তো রয়েছেই, তাছাড়াও বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, এডুকেশন, ফিলোসফি, হিস্ট্রি অ্যান্ড পেপার 1 তোমাদের কিন্তু 6টা ক্লাস সপ্তাহে এখন, ওকে? সেই 6টা ক্লাস কিন্তু তোমাদের জন্য রয়েছে, ওকে? এর সাথে সাথে তোমরা হাইব্রিড মোড 6 মান্থসে কিন্তু তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে এবং আমরা কিন্তু নেট এবছর ক্র্যাক করব, ওকে? তো লেটস কন্টিনিউ উইথ আওয়ার স্টাডি, যেখানে আমরা ছিলাম। চলো, ক্রিয়েটিভ লিটারেচার, ওরালের পরে ক্রিয়েটিভ লিটারেচার। ক্রিয়েটিভ লিটারেচারে আমাদের কি আছে? আমি বলেছিলাম শিল্পকলা দেখাবে, তো শিল্পকলা দেখানোর জন্য এই ক্রিয়েটিভ লিটারেচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। 19 and 20 সেঞ্চুরিতে কিন্তু প্রচুর পরিমাণে শিল্পকলা দেখানো গেছে, শর্ট স্টোরিজ বলো, এসএস বলো, সেই ধরনের জিনিসগুলো কিন্তু লাইক নোভেল, শর্ট স্টোরিজ, এইসব জিনিসগুলো কিন্তু আমার লিটারেচার সোর্সের মধ্যে পড়বে, ওকে? যেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখবো, পয়েন্ট অফ ভিউ ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার মোর ওভার হিন্দি অ্যান্ড আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ সমস্ত কিছুতেই কিন্তু তোমার মানে উর্বর শক্তি ঘটেছে, এরকম ব্যাপার। And God measured in the period. The foremost writer who emerged in this period was সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, ওকে, রাইট? অ্যান্ড ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট এখানে দেওয়া রয়েছে, কিন্তু আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে, কি এবং কেন করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি, আরও আগামী দিনে পড়তে হবে, কারণ উনি অনেক কিছুতে জড়িত ইতিহাসের সাথে, ওকে? দেন তার কিছু কাজ কি না, গ্রেট ওয়ার্কস ইনক্লুডেড ইন আনন্দ মঠ, নোন ফর বন্দে, ভি নট বি, বন্দে মাতারামের কিন্তু এটা ভি দিয়ে, বন্দে মাতারাম, হুইচ ডেপিক্টস দ্য ফেমাস সন্ন্যাসী রেভল্ট, সন্ন্যাসী বিদ্রোহের সাথে কিন্তু এই বন্দে মাতারামের জড়িত রয়েছে, বা আনন্দ মঠটাও কিন্তু জড়িত সন্ন্যাসী রেভল্টের সাথে, ওকে? সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামের সাথেই জড়িত, ওকে? ক্লিয়ার? লিখে ভালো, আমি ভি আর বি কিন্তু বারবার করে বলছি, গুলিয়ে ফেলো না বন্দে মাতারামে, ভি বলছি কিন্তু প্রত্যেকবার, যখন বি এর টাইম আসবে তখন বি বলবো, এখন ভি এর টাইম আছে তাই ভি বলছি, ওকে? ক্লিয়ার? তো নেক্সট, other example includes অন্ধের নগরী বাই ভারতেন্দু হরিশ্চন্দ্রা, মনোহরা রজনী অ্যান্ড দোষীকালীন মশা ভালাই বাই কে তামিল রাইটার্স গিরিজা দেবী। বইয়ের নাম বলছি, যেগুলো তোমরা হিস্টোগ্রাফি করো, এখান থেকেও কিন্তু হিস্টোগ্রাফি ঢুকিয়ে দিয়ে বলতে পারো এটা হিস্টোগ্রাফি থেকে দিয়েছি, ওকে? ক্লিয়ার? তো সেই জিনিসটাও কিন্তু ওকে। তো লেটস কন্টিনিউ। তো আমরা যে হিস্টোগ্রাফি করে ইন্ডিয়া বলে, তো এখান থেকেও কিন্তু হিস্টোগ্রাফিতে ঢুকিয়ে দিতে পারে, অনেক কিছু ঢুকিয়ে দিতে পারে। লাইক দেখো এখানে অনেকগুলো বইয়ের নাম বললাম, একটু কথা বঙ্কিমচন্দ্রের কথা বললাম, তারপরে দেখো এক্সাম্পলের মধ্যে অন্ধের নগরী বাই ভারতেন্দু হরিশ্চন্দ্রা, মনোহরা রজনী অ্যান্ড দোষীকালীন মশা ভালাই, কার লেখা? তামিল রাইটার্স, তিনি কে? গিরিজা দেবী অ্যান্ড রামাতীর্থা থামাল। দেন কিলুবোম্মালু বাই কে? জিভি কৃষ্ণা রাও, তেলেগু রাইটার। নীল দর্পণ তো জানোই, দীনবন্ধু মিত্রা ইন বেঙ্গলি, রাইটার্স ফ্রম ডিফারেন্ট সোশিয়াল ব্যাকগ্রাউন্ড রাইট দ্য ভ্যারাইটি অফ সাবজেক্ট, সো নোভেলস গেভ দিস সোশিয়াল। এই নামগুলো লিখে নাও, এই বইয়ের নামগুলো লিখে নাও, ক্লিয়ার? এই অন্ধের নগরী লিখেছেন ভারতেন্দু হরিশ্চন্দ্রা, দেন মনোহরা রজনী অ্যান্ড দশীকালীন মোসাভালাই বাই গিরিজা দেবী অ্যান্ড রামাতীর্থ থামাল, দেন কিলুবোম্মালু বাই জিভি কৃষ্ণা রাও, দেন নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র। নীল দর্পণটা সবাই জানো, কিন্তু আগের দুটো যেরকম তোমার অন্ধের নগরীটা, মনোহরা রজনী, দেন তোমার কিলুবোম্মালু, এইগুলো লিখে রাখো খাতায়, নোট ডাউন করে রাখো, আসবে, ওকে? হিস্টোগ্রাফিতে আসে, ক্লিয়ার? নেক্সট, পেইন্টিংস, ছবি ছাড়া তো কিছুই হয় না, আজকাল তো সবই ছবির মারফত আমরা সমস্ত কিছু বুঝে যাই, কারণ ওখানে ডেটা দেওয়া থাকে অনেক কিছু।
এরম ব্যাপার। ছবিতেই সব, তো ছবিতে সব যখন ব্রিটিশ সময় বলেছিল আমরাও ছবিতে সব দেবো, তাই আমরাও ছবিতে সোর্স দিয়ে যাব, তাই সোর্স আমাদের ছবি। ওকে, মডার্ন এজ অফ পেন্টিংস বিগেন কখন? 20th সেঞ্চুরি, 20-র দশকে কিন্তু মডার্ন এজ অফ পেন্টিং শুরু হতে থাকে। অ্যান্ড ইট স্টার্টেড ফ্রম দ্য কোথায় না, সেই আমাদের বেঙ্গল থেকেই শুরু হয়। ওকে, কার কার নাম পড়বো? বেঙ্গল স্কুলের কথা আমরা জানতে পারি এই সময়। বেঙ্গল স্কুল অফ পেন্টিং, রবীন্দ্রনাথ টেগর ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংলিশে টেগর, আমরা বাংলায় ঠাকুর, ঠিক আছে। E.V. হাভেল ঠাকুর, ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর, E.V. হাভেল আর কনসিডার অ্যাজ দ্য ফাউন্ডার অফ দিস স্কুল। তাহলে বেঙ্গল যে পেন্টিং স্কুল, ওকে, বেঙ্গল পেন্টিং স্কুল, বেঙ্গল পেন্টিং স্কুল ফাউন্ডার কে? যদি কোয়েশ্চেন আসে, রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর ঠাকুর থাকবেই, অ্যান্ড দেন E.V. হাভেল, হ্যাভেলসের যে লাইট ওটা দিয়ে মনে রাখবে, যদি মনে না থাকে E.V. হাভেল, ওকে, এটা দিয়ে মাথায় রাখবে, ক্লিয়ার? এটা দিয়ে মাথায় রাখবে E.V. হাভেল, হাভেল অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর বা টেগর, ক্লিয়ার? সেটা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে। দে এস্টাবলিশ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ পেন্টিংস। Okay, they were rich source of the historians by deeply analyzing them and information on the socio-economics. অবশ্যই পেন্টিং থেকে সোশিও ইকোনমিক পাওয়া যায়, ঠিক আছে। যদি জেল মিউজিয়ামে, আলিপুর জেল মিউজিয়ামে কেউ যাও, ওখানে অনেক পেন্টিংয়ের রয়েছে, ছিল তখন, তো সেই জিনিসগুলো দেখবে, পেন্টিং থেকে অনেক কিন্তু তথ্য বেরিয়ে আসে। পেন্টিং কিন্তু অনেক সময় মনের ভাব কিন্তু তুলে ধরে, মনের ভাব তুলে ধরে, পেন্টিংয়ের মারফত আমরা মনের ভাব খুঁজে পাই। ওকে, মনের ভাবটা খুঁজে পাওয়া জরুরি, ক্লিয়ার? দেন পলিটিক্যাল অ্যান্ড কালচারাল লাইফও কিন্তু আমরা পেন্টিংয়ের মারফতই খুঁজে পাই, ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, আন্ডার দ্য রিজিয়ন বা রেইন অফ কোম্পানি আ স্কুল কল কোম্পানি পেন্টিং ওয়াজ এস্টাবলিশ। কোম্পানি একটা স্কুল খুলেছিল যেটা কোম্পানি পেন্টিং স্কুল, ওকে, ক্লিয়ার? দে পিকচার দ্য পিপল অ্যান্ড সিনস এক্সিস্টেড অ্যাট দ্যাট টাইম। সেই সময় ধরো বোম্বের রাস্তাঘাটের সিন হয়ে গেল, কলকাতার রাস্তাঘাটের সিন হয়ে গেল, মাদ্রাজের রাস্তাঘাটের সিন হয়ে গেল, সেই সমস্ত সিনগুলো কিন্তু তারা তুলে ধরেছে। ওকে, লাইক দ্য পেন্টিং অফ পাটনা কালাম ওয়াজ ইভলভড। ওকে, দ্য পেন্টিং অফ পাটনা কালাম ইভলভড। এই সময় ব্রিটিশ টাইমে কিন্তু পাটনা কালাম, পাটনা কালাম বা কলম যা বলতে পারো, পাটনা কালাম ওয়াজ ইভলভড অ্যান্ড স্প্রেড টু আদার পার্টস অফ দ্য কান্ট্রি। আরও পার্টে ছড়িয়ে গেছিল সেই পাটনা কালাম। লাইক কি পাটনা কালাম? অ্যান্ড স্প্রেড দ্য আদার পার্টস অফ কান্ট্রি, ট্রেডস, ফেস্টিভ্যালস, ডান্স অ্যান্ড দ্য অ্যাটায়ার, কাপড় চোপড়, পিপল ওয়্যার ভিজিবল ইন দিস ওয়ার্কস। এই পাটনা কালামের মাধ্যমে কিন্তু মানুষের যে পরিহিত বস্ত্র ছিল সেই জিনিসগুলো কিন্তু এখানে বোঝা যেত। ওকে, ক্লিয়ার? তো এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড বোথ ইন্ডিয়ান অ্যান্ড ফরেনার্স ওয়ার ইনভলভড ইন পেন্টিংস। লাইক সাম ফেমাস ইন্ডিয়ান পেইন্টার্সের নাম আমরা জানবো, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্লিয়ার, নন্দলাল বোস, অমৃতা শেরগিল, অসিত কুমার হালদার, যামিনী রয়, পড়েছো এগুলো, নামগুলো পড়েছো তোমরা জানো, সারদা উকিল, শীতীন্দ্রনাথ মজুমদার বা ক্ষিতীন্দ্রনাথ বলি, আমরা ক্ষিতীন্দ্র বলতেই পারি, শীতীন্দ্রই বলি, ওকে, ক্ষিতীন্দ্র বা শীতীন্দ্রনাথ মজুমদার এক্সেট্রা আরও রয়েছে, ঠিক আছে। দে ডেপিক্টেড সোশিও ইকোনমিক কন্ডিশন ইন দেয়ার স্টাইল হুইচ ওয়াজ ইট বিগ কন্ট্রিবিউশন অ্যাট দ্যাট টাইম। কারণ সোশিও লাইফ সম্পর্কে জানতে পারছি ইতিহাসের সেক্ষেত্রে তাদের পেন্টিংয়ের মারফত। ওকে, ক্লিয়ার? তো পেন্টিংটা বোঝা গেল। ওকে, নেক্সট, আচ্ছা, কালীঘাট পটচিত্র, এই আমাদের কালীঘাট, কলকাতার কালীঘাট। কালীঘাট পেন্টিং ডেভেলপড ইন দ্য প্রভিন্স অফ বেঙ্গল, যেটা ক্যালকাটা, যেটাই বলছিলাম পটচিত্রর কথা, সেটার কথা এখানে বলছে। পটচিত্র, পটচিত্রর কথা কিন্তু এখানে বলা হচ্ছে, হুইচ ডেপিক্টেড নট অনলি মাইথোলজিক্যাল ফিগার্স but also ordinary people engaged in their everyday life. Some British painted to commemorate the British heroes who helped the consolidation of British power. Best example of the relief of Lucknow painted by Thomas Jones Barker in 1859 and Memoriam by Joseph Noel Patton 1857. এই দুটো কিন্তু নোট ডাউন করে নাও পেন্টিং এর ক্ষেত্রে যদি আসে। ওকে, যেটা হচ্ছে একটা দেখো যে লখনৌ পেইন্টেড বাই লখনৌ সিটি, বলেছি আমরা সিটি সিনিক
তুলে নিয়ে এসেছিল, সেটাকে পেইন্ট করেছিল থমাস জন বার্কার 1859 এর লখনৌ, অ্যান্ড মেমোরিয়ান বাই জোসেফ নোয়েল প্যাটন 1857 এ প্রিন্ট করেছিল, পেইন্ট করেছিল। ওকে, দেন আবার মনুমেন্টস, মনুমেন্ট থেকে তো আমরা পাই না, মনুমেন্টস প্রচুর আছে, এত মনুমেন্টস দিয়ে হবে না, ইউরোপের আগের থেকেই তো আমাদের দেশে মনুমেন্টস ভর্তি। তো সেরকম উইথ ইউরোপিয়ান দেয়ার স্টাইল অফ আর্কিটেকচার কেম ইন ইন্ডিয়া অ্যান্ড মেনি বিল্ডিং ওয়ার কনস্ট্রাক্টেড বাই দেম, লাইক আমরা কিছু পড়বো ডিস্টিংশন স্টাইল, ব্রিটিশের তো আছেই, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম সবাই জানো। ওকে ওকে, the buildings built in India were influenced by the Portugal, French, Danish and Britishers. Okay, ক্যাথিড্রালের নাম শুনেছো, আর্চ অফ কনসেপশন অফ গোয়া, আর্চ অফ কনসেপশন অফ গোয়ার কথা এখানে আমরা পড়বো। গোয়া ওয়ার বিল্ট ইন দ্য টিপিক্যাল পর্তুগিজ গথিক স্টাইল। এবার হচ্ছে আমরা স্টাইল, আমি বললাম না এখন কিন্তু চাইছে হচ্ছে ইনফো, আমি ইনফো জানি কি না এনটিএ দেখছে, সেই ইনফোগুলোই কিন্তু এখানে তোলা রয়েছে। দেখো আর্চ অফ কানেকশন যেটা গোয়ার যেটা রয়েছে, আর্চ অফ কনসেপশন অফ গোয়া ওয়ার বিল্ট ইন দ্য টিপিক্যাল পর্তুগিজ গথিক স্টাইল, পর্তুগিজ স্টাইল কিন্তু ওই গোয়ার যে আর্চ রয়েছে সেটাই কিন্তু রয়েছে। বিল্ড ফোর্ট অফ ক্যাসলা ডি অগোডা নিয়ার মুম্বাই, ক্যাসলা দ্য আগোদা নিয়ার মুম্বাই, ঠিক আছে, ক্যাসলান বা ক্যাসল যেটাকে আমরা বলতে পারি, বা ক্যাসলান অ্যাগুডা নিয়ার মুম্বাই, দে অ্যাগুদা দ্য মুম্বাই, নিয়ার মুম্বাইতেই রয়েছে কিন্তু। দ্য ডেনিশ ইনফ্লুয়েন্স ইজ এভিডেন্ট ইন নাগাপাত্তিনাম হুইচ ওয়াজ কার্ভড আউট ইন স্কোয়ারস অ্যান্ড ক্যানালস অ্যান্ড অলসো ইন ট্রাঙ্কওয়ার, ঠিক আছে, ট্যাঙ্কুবের, ওকে, অ্যান্ড শ্রীরামপুরেও কিন্তু দেখা যায়। ওকে, দ্য ফ্রেঞ্চ অলসো কন্ট্রিবিউটেড আর্কিটেক্ট, ফ্রেঞ্চ করেছে। দে ইন্ট্রোডিউস ডিস্টিংক্ট কার্বন ডিজাইন টু ইটস সেটেলমেন্ট, পন্ডিচেরি যেরকম, বাই অ্যাপ্লাইং দ্য কার্টেসিয়ানস গ্রিড প্ল্যান্স অ্যান্ড ক্লাসিক্যাল আর্কিটেকচারাল প্যাটার্ন। কলোনেল থমাস বিল্ড দ্য টাউন হল ইন মুম্বাই, তাহলে মুম্বাইয়ের টাউন হল কে বিল্ড করেছিল? কলোনেল থমাস। কলোনেল থমাস কিন্তু মুম্বাইয়ের তোমার টাউন হল বিল্ড করেছিল। ওকে, ডেটা নোট ডাউন করে নাও, থমাস, কলোনেল থমাস কিন্তু মুম্বাইয়ের তোমার টাউন হল বিল্ড করেছিল। ওকে, দেন ভিক্টোরিয়া টার্মিনাস ওয়াজ ডিজাইন, ভিক্টোরিয়া টার্মিনাস কে ডিজাইন করেছিল? ভিক্টোরিয়া টার্মিনাস কে ডিজাইন করেছিল? ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স। ওকে, ভিক্টোরিয়ার কথা এটা বলছে, ভিক্টোরিয়া টার্মিনাস ডিজাইন বাই ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স, নোট ডাউন করো, আমি স্টার মার্ক করছি, ইম্পর্টেন্ট হবে পরীক্ষার জন্য। ওকে, ভিক্টোরিয়ার যে টার্মিনাস ওয়াজ ডিজাইন বাই ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স, অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মনুমেন্টস ওয়াজ ইন্ডিয়া গেট, নাম শুনেছো, হুইচ ওয়াজ বিল্ড টু কমেমোরেট দ্য স্যাক্রিফাইস অফ ইন্ডিয়ান সোলজার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ইন্ডিয়ান গেট কেন তৈরি হয়েছে? ইন্ডিয়ান গেট আমরা তো করি, এই ইন্ডিয়ান গেট তৈরি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, যখন ইন্ডিয়ান সৈন্যরা যায়, তারা যারা শহীদ হয়েছে তাদেরকে কমেমোরেট করার জন্য বা সম্মান দেওয়ার জন্য, সেটাই কিন্তু ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল। ওকে, স্টার মার্ক করো। ওকে, নেক্সট কয়েন্স। নাও কাম টু দ্য পয়েন্ট হোয়েন কয়েন শুরু হয়। এত তো মার্কেটে কয়েন্স ছড়িয়ে রয়েছে, আমরা কয়েন সম্পর্কে অনেকেই জানি, কয়েন সম্পর্কে আমরা পড়ছি, বুঝছি এবং কয়েন সম্পর্কে আরও জানার চেষ্টা করছি। তো কয়েন সম্পর্কে আমরা কি দেখব না, কয়েন্স আর বিগ সোর্স of important বা information of the historians by studying coins could infer economic society, coins দিয়ে আমরা সোসাইটি বা ইকোনমিক সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, সেটাই হচ্ছে এখানে বলা আছে, কয়েন্স আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কয়েন সম্পর্কে আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কয়েন্স অফ আবাদ, কোথাকার কয়েন্স আছে সেগুলো আমরা পড়বো। 19th সেঞ্চুরিতে নবাব অফ আউদ বা আবাদ গাজিউদ্দিন ইস্যুড কয়েন্স লাইক 2 fishes। দেখো কয়েন সম্পর্কে আমি বলছি, আবাদের কয়েন্স কিরকম ছিল? 2 fishes in front of each other, 2 fishes in front of each others and 2 lions, দুটো সিংহ, 2 flags and dagger which surrounded the kings, কিংসকে ঘিরে রয়েছে, crowns and the name of the mint was also mentioned on it। যেইখান থেকে পাবলিশ হয়েছে মানে কয়েনটা তৈরি হয়েছে, সেই মিন্টের নামও লেখা থাকতো গাজিউদ্দিনের সময়। ওকে, আর্লি কয়েন্স ওয়ার মেড আপ অফ কপার অ্যান্ড লেটার দে ওয়ার ইস্যুড ইন গোল্ড অ্যান্ড সিলভার। ওকে, এটা ছিল আওদের। এবার হচ্ছে মহীশূর কয়েন। মহীশূরের কয়েন কিরকম ছিল? খুব ইম্পর্টেন্ট, কয়েন ইস্যুড বাই দ্য হায়দার আলী। হায়দার আলীর কয়েন 1761 CE ওয়ার নোন অ্যাজ দ্য প্যাগোডা। ওকে, মহীশূরের কয়েনের নাম কি ছিল? প্যাগোডা। ওকে, দে ওয়ার ইস্যুড ইন ট্রেড with Europeans and circulated throughout of the empire during the reign of Tipu Sultan. Okay, copper, silver and gold coins were issued. Clear? Odear king, এই যে Odear king
also issued coins made up of silver and gold. Okay, clear? এটা হচ্ছে মহীশূরের ছিল। নেক্সট কয়েন্স অফ হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদের কয়েন সম্পর্কে আমরা দেখে নেব। হায়দ্রাবাদের কয়েন্স কি, কিংডম অফ হায়দ্রাবাদ রোজ আফটার দ্য ডেথ অফ কার, অরঙ্গজেব। অরঙ্গজেব যখন মারা যায় তারপর থেকে হায়দ্রাবাদের কিন্তু কয়েন স্টার্ট হয়। লাইক কত অবধি চলে, টিল 1858, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ, ব্রিটিশ রুল শুরুর অবধি। ওকে, ক্লিয়ার? কয়েন্স অফ নিজাম ওয়ার ইস্যুড নেম অফ মুঘল রুলার। নিজাম ইস্যু করতো কার নাম নিয়ে, মুঘল রুলারের নাম দিয়ে। কয়েন ইস্যুড ইন হায়দ্রাবাদ ওয়াজ নোন অ্যাজ হালি কয়েন। যেই কয়েন হায়দ্রাবাদে তৈরি হতো তার নাম ছিল হালি, তাকে হালি বলা হতো। হায়দ্রাবাদে যেই কয়েন তৈরি হতো তার নাম কি ছিল, হালি। আমি কিন্তু বলছি ক্লাসটি পুরোটা ইনফরমেটিভ। সূত্রপাত ব্রিটিশ যখন শুরু করেছে সেই প্রথম দিকের যে ইম্পর্টেন্ট জিনিস যা কোয়েশ্চেনে আসে ইনফরমেটিভ পুরোটা এখানে রয়েছে। এরপরে আর ফার্স্ট পার্ট অফ ব্রিটিশের সূত্রপাত পড়ার কোনো দরকার নেই, কারণ এখানেই সমস্ত ডিটেল রয়েছে। ওকে, পুরোটাই রয়েছে। অন হায়দ্রাবাদ কয়েন pictures of Char Minar and surrounded by kings name in Persian language. Persian language নাম লেখা থাকতো, চার মিনারের ছবি থাকতো। was drawn and other side its value was printed, মানে 1 টাকা হোক 2 টাকা হোক সেটা লেখা থাকতো। কয়েন্স অফ পর্তুগিজ। ওকে, ক্লিয়ার? পর্তুগিজের কয়েনের কথা আমরা পড়বো। পর্তুগিজের কয়েন্স। পর্তুগিজ ওয়ার দ্য ফার্স্ট ইউরোপিয়ান, ব্রিটিশ নয় কিন্তু, পর্তুগিজরা ফার্স্ট ইউরোপিয়ান ছিল যারা পাওয়ার টু এস্টাবলিশ ইন ইন্ডিয়া। দে ব্রট নিউ টাইপ অফ কয়েনের সিস্টেম, নতুন টাইপের। কি কয়েন? দে ইস্যুড কয়েন্স মেড আপ অফ সিলভার অ্যান্ড গোল্ড, দুটো মিলিয়ে। গোল্ড কয়েন্স ওয়ার ইকুয়াল টু প্যাগোডা। গোল্ড কয়েন যেগুলো ছিল ওই প্যাগোডার ইকুয়াল ছিল। প্যাগোডা কার? হায়দার আলীর সময় পেয়েছি আমরা সেটা। ইন টার্মস অফ ওয়েট অ্যান্ড শেপ অ্যান্ড ভ্যালুস দে ওয়ার নোন অ্যাজ দ্য ক্রুজাডো। ক্রুজাডো। ওকে, পর্তুগিজ কয়েনের নাম কি ছিল? ক্রুজাডো। 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 ক্রুজাডো কয়েনের নাম কোথা থেকে ভাই? পর্তুগিজদের কাছ থেকে। আর মেলেনসেট। মেলেনসেট, ক্লিয়ার? মেলেনসেট সেটাও কিন্তু ক্রুজাডো আর মেলেনসেট বলা হতো। ওকে, ক্রুজাডো বলা হতো বা মেলেনসেট। মেলেনসেট, ক্লিয়ার? মেলেনসেটের কথাও কিন্তু বলা হতো। অ্যান্ড দেন পর্তুগিজ ইস্যুড আদার কয়েন্স সাচ অ্যাজ মেইও ম্যানোল, Meia Espara and Espara made of silver. Okay, Meia Manal and Espara made of silver. Clear? Then next coins of Dutch. Coins of Dutch. Dutch এর কথা আমরা বুঝবো। Coins issued by Dutch administration were known as silver riders. ওকে, ডাচদের যে কয়েন ছিল তার নাম কি ছিল? সিলভার রাইডার্স। ওকে, অন দ্য ব্যাক সাইড অফ দ্য কয়েন কি থাকতো? হর্স উইথ রাইডার, যেটা আমরা গুপ্ত সময়ও পাই। ঠিক আছে, হর্স উইথ রাইডার। অন ইট ওয়াজ প্রিন্টেড অ্যান্ড বিলো ইটস মনোগ্রাম অফ প্রভিন্স ওয়াজ ইনস্ক্রাইবড। প্রভিন্সের যে মনোগ্রাম সেটা ইনস্ক্রাইব থাকতো। ওকে, অ্যালং উইথ দ্য সিলভার অ্যান্ড গোল্ড কয়েন্স মেড আপ অফ কপার। কপারের কয়েন লিড, এই যে লিড অ্যান্ড টিন ওয়ার অলসো মিন্টেড। ক্লিয়ার? It provinces of Dutch colony coins were issued with the inscription of the name of Governor General. Dutch company issued coins at the city of Nagapattinam and Mosolipattinam. ডাচ যেখানে যেখানে ক্রিয়েট করেছে সেখানকার কিন্তু এখানে আমরা ডিটেলসটা পাই। এরপর হচ্ছে কয়েন্স অফ ফ্রেঞ্চ। ফ্রেঞ্চের কি বলছে? আন্ডার দ্য ফ্রেঞ্চ 3 টাইপস অফ সিলভার কয়েন। 3 ধরনের সিলভার কয়েনের কাহিনী কিন্তু এখানে আমরা জানতে পারছি। 3 ধরনের সিলভার, মাথায় রাখবে সিলভার, ইম্পর্টেন্ট পয়েন্ট, মার্কিং করা, নোট ইট ডাউন, কাজে লাগবে। সিলভার কয়েন্স ওয়ার ইস্যুড নেমলি ফেনন। নাম কি ছিল? ফেনন, ডাবল ফেনন অ্যান্ড হাফ ফেনন। এগুলো কিন্তু ফ্রেঞ্চের যে কয়েন স্টাইল সেই 3টে নাম। ওকে, ব্রোঞ্জ কয়েন্স, সাম ব্রোঞ্জ কয়েন্সও ছিল কিন্তু ইনস্ক্রিপশন অফ মুঘল ছিল তার মধ্যে। ফ্রেঞ্চের মধ্যে মুঘল, খুব ইম্পর্টেন্ট নোট। যে ব্রোঞ্জ কয়েন্সগুলো হতো তার মধ্যে কিন্তু মুঘল এমব্লেম আমরা চোখে দেখতে পেতাম। ওকে, দে ওয়্যার কল রুপি, সেগুলোকে আবার রুপি বলে তারা নাম দিয়েছিল। ওকে, হুইচ দ্য ইয়ার অ্যান্ড নেম অফ দ্য মুঘল রুলার ওয়াজ অলসো ইনস্ক্রাইবড। ডুডো, হাফ ডুডো, ক্যাশ, এই 3টে নাম ছিল। ডুডো, হাফ ডুডো অ্যান্ড ক্যাশ ফ্রেঞ্চ ওয়্যার কপার কয়েন্স ইস্যুড বাই দ্য কোম্পানি। এই নাম। গোল্ডের সিলভারের ক্ষেত্রে এটা ছিল ফেনন,
ডাবল পেনান অ্যান্ড হাফ পেনান সেটা হয়ে যাচ্ছে কিন্তু ব্রোঞ্জের ক্ষেত্রে যখন মুঘল এমব্লেমে চলে আসে তখন মুঘল এমব্লেমের, আর ওটার নাম হয়েছিল রুপি। অ্যান্ড যখনই সেটা আবার নিচের দিকে চলে আসবে একদম মানে লিডের দিকে চলে আসবে তখন সেটার নাম হয়ে যাবে ডুডো, হাফ ডুডো অ্যান্ড ক্যাশ ফ্রেঞ্চ। ওকে, অ্যান্ড ওটা কিন্তু কপার কয়েন্সের মধ্যেও চলে আসবে। নেক্সট, কয়েন্স অফ ব্রিটিশ। কয়েন্স অফ ব্রিটিশ, Britishers issued large number of coins made up of gold, silver and copper for smooth functioning of administration and economy. Gold coins were known as the Carolina. ব্রিটিশদের নাম ছিল ক্যারোলিনা। ওকে, সিলভার কয়েন্সের নাম ছিল অ্যাঞ্জেলিনা অ্যান্ড কপার কয়েন্সের নাম কপুরান অ্যান্ড টিন কয়েন্স ওয়ার কল্ড টিনি। এই চারটে নাম মনে রাখতে হবে, কয়েন্সের নাম কিন্তু এই চারটে। In the year of 1835 coins legislation was passed with various clauses inserted regarding minting and coin and their values. In the same year coins were issued a portrait William IV, কিং উইলিয়াম IV এর কথা কিন্তু এখানে পাওয়া যায়। ওকে, কোন ইয়ারের কথা বলা হচ্ছে? সেম ইয়ার মানে 1835 এর কথা এখানে বলা হচ্ছে। ওকে, এন্ড আফটার দ্যাট ইয়ারের কথা বলছে 1840 যখন চলে আসবে, 1840 যখন চলে আসবে কয়েন্স ওয়ার ইস্যুড উইথ দ্য প্রিন্ট অফ কুইন ভিক্টোরিয়া। 35-এ ছিল হচ্ছে উইলিয়াম IV অ্যান্ড দেন তারপরে 40 যখন চলে আসবে কুইন ভিক্টোরিয়ার কথা। ক্লিয়ার? আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ প্রোহিবিটেড মিন্টিং যে সিলভার কয়েন্স, প্রথম যে ফার্স্ট ওয়ার্ল্ডের পরে কিন্তু সিলভার কয়েন্স কিন্তু প্রোহিবিট করে দিয়েছিল। ওকে, অন অ্যান্ড দ্য প্লেস অফ দে স্টার্টেড প্রিন্টিং পেপার কারেন্সি। তারপরে পেপার কারেন্সি চলে এসেছিল, কয়েন্সের বদলে এবার পেপার কারেন্সি চলে আসবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর। ক্লিয়ার? ডিউরিং ব্রিটিশ পিরিয়ড কয়েন্স ফ্রম 1 রুপি টু 2.5 রুপি ওয়ার ইন সার্কুলেশন। ওয়েস্টার্ন ইন্ডিয়ান বোথ ব্রিটিশ অ্যান্ড মুঘল কয়েন্স থ্রাইভ। Okay, clear? Next, but during excavation large number of coins were discovered and many information was gathered. Then rise of British power এর মধ্যে যেগুলো পড়বো এবার ট্রেডার্স এর নাম আমরা কিছু কিছু পড়বো, যেখানে আরবদের টাইম থেকে আসবে আরব মার্চেন্টস, সেইলর্স এর কথা, মনোপলির কথা, ইটালিয়ানস, লেট ট্রেডার্স এন্ড শেয়ার্ড বিটুইন অ্যান ইজিপশিয়ান অ্যান্ড ভেটেরিয়ানের কথা আমরা এখানে পাবো। ক্লিয়ার? দেন দ্য মার্চেন্ট অফ ভেনিস, Merchant of Venice Genoa did not want to share trade with the new nation state. ওকে, ওয়েস্টার্ন ইউরোপের সাথে যেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু করেছিল, ইন্দোনেশিয়া, আরব, ভেটেরিয়ান, এদের এই জিনিসগুলো কিন্তু আমরা ট্রেডের ক্ষেত্রে পাবো। ক্লিয়ার? দেন পর্তুগিজদের, এবার ট্রেডিং এর ক্ষেত্রে পর্তুগিজদের জিনিসটা আমরা পাবো। পর্তুগিজদের জিনিসটা যখন আমরা পাবো, ডিসকভারি অফ সি রুট, ডিসকভারি অফ সি রুট টু ইন্ডিয়া বাই ভাস্কো ডা গামা ushered the era of Portuguese trade in India. The Malabar coast was then divided between British chiefs who were too weak, adolescent and intense. ঠিক আছে, ভাস্কো ডা গামার কথা আমরা পাবো, ভাস্কো ডা গামার কথা আমরা পাবো, যেরকম দেমসেল বিজাপুরের কাহিনী আমরা এখানে পড়তে পারবো, ফিউডেটারিস কথা আমরা জানবো, কোস্টের কাহিনীগুলো পাবো, লাইক তাম্রলিপ্ত বন্দরের কথা তো পাবো, তাম্রলিপ্ত বন্দরের কথা পাবো, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি। দেন পর্তুগিজ মেরিনার ওয়ার ভেরি ফ্রেন্ডলি ওয়ে অ্যান্ড এনকারেজ দেম অ্যান্ড দ্য কমার্শিয়াল রিলেশন অফ দ্য কালিগট অ্যান্ড 2 ইয়ার্স, সেই জিনিসটা আমরা পাচ্ছি এক্ষেত্রে। ক্লিয়ার? দেন এক্সাইটেড দ্য জেলাসি অফ দ্য আরবস, এগুলো ইম্পর্টেন্ট মধ্যে 1501 ভাস্কো ডা গামার পুরো কেম টু ইন্ডিয়া এই জিনিসটা লেখা থাকবে। ভাস্কো ডা গামা যখন আসে তাহলে কোথায় আসে? সেকেন্ড টাইম তিনি যখন আসেন ফাউন্ডেড আ ফ্যাক্টরি। ভাস্কো ডা গামা যখন সেকেন্ড টাইম ভারতে আসে তখন একটা ফ্যাক্টরি তৈরি করে, সেটা কোথায়? অ্যাট ক্যানানোর অ্যান্ড রিটার্ন টু পর্তুগাল। সেকেন্ড টাইম, প্রথম টাইমে কিন্তু শুধুমাত্র অ্যাজ আ ট্রাভেলার হিসেবে এসেছিল, যখন সেকেন্ড টাইম তিনি আসেন একটা ফ্যাক্টরি তৈরি করে ভারতে, এবং সেটা কততে? না 1503-এ। আচ্ছা, দেন এরপরে অপারেশন আরবের কাহিনী চলে আসবে, আমাদের অতটা দরকার নেই। আর আফটার ভাস্কো ডা গামা যখন ভারত ছেড়ে চলে যাবে, পর্তুগিজ সাফার্ড, তখন তাদের কিন্তু ট্রাভেলার্স সেরকমভাবে আর তারা পায় না। তারপরে কিন্তু শুরু হবে কিং জামোরিন, যখন পর্তুগালদের অ্যাটাক করবে কোচিনে, কিন্তু হেরে যাবে যদিও পর্তুগালের সাথে, তখন পারবে না, কিন্তু অ্যাটাক করাতে ভালো লস হয়েছিল পর্তুগালদের। ওকে, কিং জামোরিন, দ্যাট ইজ দ্য ডেটা অ্যান্ড দ্যাট ইজ দ্য ইনফরমেশন। ওকে, ক্লিয়ার? দেন 1505 Portuguese adopted a new policy. Governor was to be appointed on a 3-year term. Okay, clear? The person for chosen post was Francisco de Almeida. Okay,
ফ্রান্সিসকো ডে আলমেইডা, যেটা 1505 থেকে 9 অবধি উনি ছিলেন, হু ওয়াজ অর্ডার টু বিল্ড ফোর্ট্রেস অ্যাট কিলভা, আঞ্জিদিভা অ্যান্ড ক্যান্নর অ্যান্ড কোচিন। ওকে, ইনভেস্টেড উইথ ফুল পাওয়ার। এই সব জায়গায় কিন্তু প্রথম দিকে পর্তুগিজরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছিল। ক্লিয়ার? উইথ দ্য কামিং অফ দ্য আলবুকার দ্য সেকেন্ড ভাইসরয়, দ্য ফাউন্ডেশন অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ রিয়েলি লেট, মানে বেড়েছিল। ওকে, অ্যান্ড 1510-এ কিন্তু গোয়া ক্যাপচার করে এই আলবুকার বা আলবুর্ক যেটাকে আমরা বলি। তিনি কিন্তু ওয়েস্ট কোস্ট যে ইন্ডিয়ার সেটা কিন্তু সুলতানের কাছ থেকে নিয়ে নেয়। সেই সুলতানটাকে ছিল বিজাপুরের সুলতান। ক্লিয়ার? অ্যান্ড ক্যাপিটাল বানায়, সেটারই বর্তমান নাম গোয়া। ওকে, তারপর তারা যে নিজের এক্সটেন্ড করেছিল সেটা কোথায়? গালফ অফ ক্যাম্বে থেকে কন্যাকুমারী। ক্লিয়ার? নেক্সট, যেখানে এখানে আমাদের যেটা জানতে হবে, স্পাইস আইল্যান্ডের কথা আমরা এখানে পড়তে হবে। স্পাইস আইল্যান্ড ইন 1515 তিনি কিন্তু কনকার করেছিলেন। দেন Ormuz and Aden were served to strategic point of Portuguese shipping. Okay, clear? And under Albuquerque's successor, Portuguese occupied Diu and Vasin 1534, Daman 1538, Siasettle বা সেলসেল, চল, বোম্বে, থানে, থন, এগুলো কিন্তু পর্তুগিজরা প্রথম দিকে দখল করে নিয়েছিল। ক্লিয়ার? ওকে, হুগলি ইন বেঙ্গল, পর্তুগিজ হুগলি, বেঙ্গলের হুগলিও কিন্তু পর্তুগিজদের আন্ডার ছিল। অকুপেশন অফ ডিউ অ্যান্ড গেভ দেম কন্ট্রোল অফ দ্য বে অফ ক্যাম্বে। ওকে, দেন ডাচ সম্পর্কে আমরা কিছু ডাচ জানি, আমরা শ্রীরামপুরের কথা আমরা পড়েছি, ডেনভার রোভার্সের কথা আমরা পড়েছি। দেন পর্তুগিজ যখন চলে যায় তারপর আসে ওশানের মধ্যে আনব্রোকেন অবধি, কিন্তু 1595-এ কিন্তু ঢুকলো হচ্ছে স্পেন। স্পেনের পরপর চলে এলো ফিলিপ টু এর কথা আমরা পড়বো। ফিলিপ টু অফ স্পেন, কস্টলি, ডিজাস্টারাস অ্যান্ড ইউরোপিয়ানস ওয়ার ইন 1595 দ্য ফার্স্ট ডাচ ফ্লিট rounded the Cape of the God Hope and defenses of the hold over the route. Clear? Into the Dutch East India Company, a charter was also given it monopoly and eastern trade to the company, which was also empowered to the wage war like matrix territories and build fortress. They expelled the Portuguese altogether from Sri Lanka after 1638 to 58. Clear? Then the main object of the Dutch company কি ছিল? was trade. ডাচের কিন্তু কলোনি ক্রিয়েট করার কোনো ইন্টারেস্ট ছিল না, তাদের শুধুমাত্র ট্রেডের জন্যই আসা। কনসেন্ট্রেট দেয়ার অ্যাটেনশন অন দ্য স্পাইস আইল্যান্ড, যেখানে যেখানে মশলা বেশি সেই সব জায়গায়। ওকে, ফার ইস্ট, আরও ইস্টের দিকে যেতে থাকলো। দেন দে সুন টার্ন আউট অফ পর্তুগিজ ফ্রম দ্য মালায় স্ট্রেট, ঠিক আছে, ইন্দোনেশিয়ান আইল্যান্ড, সেই জায়গাগুলো নিয়ে নিল। ইন 1623 ডাচ ম্যাসাকেয়ার দেন ইংলিশম্যান অ্যান্ড 9 জাপানিজ অ্যাট আম্বায়ানা, which marked the climax of the hatred of the Dutch towards the English as well as other trading nations. After this tragedy, the English were forced to leave the Spice Island and retire to the mainland of India. Clear? Okay. Then, okay, the Dutch conquer Malacca, যেটাকে মালায় বলতে পারি, মালাক্কা, দ্য পর্তুগিজ ইন 1641, দ্য 1658 দে অ্যাকোয়ার্ড বাই সাইলন, শ্রীলঙ্কা। ক্লিয়ার? শ্রীলঙ্কাও কিন্তু ডাচ নিয়ে নিল। দ্য ডাচ ইন দেয়ার এক্সপানশন অফ ট্রেড কেম ইনটু কনফ্লিক্টস উইথ মির জুমালা অ্যান্ড ডিউরিং 1672 and 74 দে রেপিটেডলি অবস্ট্রাক্টেড দ্য কমিউনিকেশন বিটুইন সুরাট এবং আদার ইংলিশ সেটেলমেন্টের ওপরে কিন্তু অ্যাটাক করেছিল ডাচরা। ওকে, বে অফ বেঙ্গলের কিন্তু ক্যাপচার করে নিয়েছিল বোম্বে, ইংলিশ ভেসেল। ওকে, বোম্বে অ্যান্ড ইভেন ক্যাপচার 3 ইংলিশ ভেসেল বে অফ বেঙ্গলে। বঙ্গোপসাগরের 3টে ইংরেজদের জাহাজ কিন্তু তারা দখল করে নিয়েছিল। ক্লিয়ার? ওকে, নেক্সট। Okay, between 1580 to 1640, Portugal was under Spain. They were hostile, going between English and Spain, which naturally meant hostile situation. Madrid and English 1630, এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নেই। Okay, the English company fell out, which the Dutch company over division and Dutch, যেটা আমাদের এখানে পড়তে হবে, English after their defeat in the battle of Vandera 1758, ডাচের কাছে কিন্তু হেরেছিল। ভেদেরা যুদ্ধে কিন্তু ইংলিশটা হেরেছিল, সেটা হচ্ছে 1759। ওকে, অ্যান্ড এটা কিন্তু 2 পাওয়ার্সের লড়াই শুরু হয়েছে 1654 অ্যান্ড 1667 এন্ড হয়েছিল যেই লড়াইটা। ক্লিয়ার? নেক্সট, এস্টাবলিশমেন্ট অফ ফ্যাক্টরিজ ইন ইন্ডিয়া।
লাস্ট আজকে এই পোর্শনটুকু তোমাদের লাস্ট ফ্যাক্টরিজ এই গিয়ে কিন্তু আমরা শেষ করব। ফ্যাক্টরিজ দেখে নাও, ডাচ কোথায় কোথায় প্র্যাকটিস করেছিল। প্র্যাকটিস করেছিল মাসলিপত্তম 1605, পুলিকট 1610, সুরাট 1616, বিমলিপত্তনম 1641। মার্ক করো, নোট করো, খাতায় লেখো, সাল দেওয়া রয়েছে। মাসলিপত্তমে 1605, পুলিকটে 1610, সুরাটে 1616 ডাচ ফ্যাক্টরিজ, সুরাটে 1616, বিনিলিপত্তনম 1641, কারিকলে 1645, চিনসুরা যেটাকে চুচুড়া বলি আমরা, চিনসুরা 1653, কাসিম বাজার বা কাজিম বাজারও যাকে আমরা বলি, পাটনা, বালাসোর, মেগাপত্তনম এগুলো সব করা হয়েছিল 1658। যে চারটের নাম বললাম কাসিম বাজার, পাটনা, বালাসোর, মাগাপত্তনম এগুলো 1658। অ্যান্ড কোচিন সবার শেষে কোচিন 1663। এতগুলো জায়গায় কিন্তু ডাচরা ফ্যাক্টরি তৈরি করেছিল, শুধুমাত্র ইংলিশটা নয়, তাদের ফ্যাক্টরি ছিল। ইন দ্য 17th century দ্য পজিশন অফ দ্য ডাচ ইন্ডিয়া রেস্টেড হ্যাভ সুপেরিয়র নাভেল পাওয়ার। বলেছিলাম তাদের নাভেল পাওয়ার কিন্তু প্রচুর ছিল। এরপরে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর বাটাভিয়ার কথা পুরো তারা কন্ট্রোল করতো কোথা থেকে, বাটাভিয়া থেকে। ওকে, প্রথম দিকে বাটাভিয়া থেকে তারা কিন্তু কন্ট্রোল করতো। ক্লিয়ার? এবার ইংলিশদের যে ফ্যাক্টরি, ক্লিয়ার, ইংলিশে গিয়ে শেষ করবো আমরা। লাইক আদার ইউরোপিয়ান, কারণ আমাদের পুরোটাই হচ্ছে ব্রিটিশ রাইস, টপিকটা হচ্ছে আমাদের ব্রিটিশ রাইস। তো like other Europeans, Englishmen were also desire of getting the things produced in India. Far East, okay, after their victory over the Spanish Armada in 1588, Spanish Armada opor jokhon navalটাকে যখন তারা হারিয়ে দিল 1588, their desire to trade directly began in increase, ধীরে ধীরে তাদের increase হতে থাকে। And in the September 1599, a resolution was passed under the chairmanship of Lord Mayor from an association to trade directly with India. মাথায় রাখবে 1599তে কিন্তু যে রেজলিউশন পাস হয় তার ভিত্তিতেই কিন্তু ইংরেজরা প্রথম ভারতে আসে, এবং 1600তে লাস্ট ডে অফ 1600 কুইন এলিজাবেথ গ্র্যান্টেড আ চার্টার টু গভর্নর অ্যান্ড কোম্পানি টু মার্চেন্ট লন্ডন হু ওয়ার ট্রেডিং টু ইস্ট ইন্ডিজ, পারমিশন দেয়। ওকে, ক্লিয়ার? দেন দ্য চার্টার অথরাইজ দ্য লন্ডন কোম্পানি অফ ট্রাফিক অ্যান্ড ট্রেড ফ্রিলি, মুক্তভাবে বাণিজ্য করো। ক্লিয়ার? কোথায় কোথায় না, এশিয়া, আফ্রিকা অ্যান্ড আমেরিকা 15 বছরের জন্য দেওয়া হয়েছিল, লাইক অফ লিজ। ওকে, অ্যান্ড গিভিং নোটিস অফ 3 years। ক্লিয়ার? তারা কোথায় কোথায় করতো, প্রাইস ট্রেড কোথায় কোথায় করতো, জাভা, সুমাত্রা অ্যান্ড মালাকা। দ্য ইংলিশ বিগিনিংস অফ দ্য ওয়ার নট ভেরি প্রমিসিং অ্যান্ড অ্যাকাউন্ট অফ পর্তুগিজ রাইভালরি, প্রথম দিকে ঝামেলা ছিল, সেই কারণে ভালোভাবে করতে পারেনি। ক্লিয়ার? বাট ইংলিশ ওয়ার হেল্প 3 factories, কোথায় কোথায়, দ্য আনপপুলারিটি অফ দ্য পর্তুগিজ হুজ কন্ট্রোল অফ দ্য অ্যারাবিয়ান, and then pilgrims were resented by the Mughals. Second কি ছিল, Portuguese resources tied and they were to Spain. And third কি ছিল, maritime powers and provision. And last 1608 ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, এবারে পরীক্ষায় এসছে, উইলিয়াম হকিংস came to the court of Jahangir with a letter from James I. ওকে, জেমস ওয়ান, প্রথম জাহাঙ্গীরের সবাইকে এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, কত, 1608। ক্লিয়ার? Okay, requesting to permission for the English merchant to establish in India, but due to vehement of opposition of the Portuguese and Surat merchant, Empire Jahangir had to change his mind. তার মাইন্ড কিন্তু জাহাঙ্গীর চেঞ্জ করেছিল যে না আমি দিতে পারবো না, এবং হকিংসের মিশন ফেইলড হয়, হকিংসকে না করে দেওয়া হয় যে না হবে না। কিন্তু প্রথম কেস ছিল উইলিয়াম হকিংস, কার সময়, জাহাঙ্গীরের সময় 1608। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট টার্নিং পয়েন্ট যখন আসে 1612, when the company ship defeated by the Portuguese and Soili estuary of Surat, সুরাটে কিন্তু যখন আসবে সোয়ালি এস্টুয়ারি, সে সুরাটের দিকে যখন আসছিল তখনই কিন্তু ডিফিট হয়, এবং পর্তুগিজ ইনফ্লুয়েন্স তার উপরে ছিল। কিন্তু 1618তে ফ্যাক্টরি তৈরি করে, মাথায় রাখবে। অ্যান্ড 1618তে স্যার থমাস রো, যেটা পরীক্ষায় এবারে এসেছিল 2025-এ, স্যার থমাস রো the royal ambassador from King James I, আবার জেমস ওয়ান, to the Mughal emperor, কার সময়, succeeded in getting 2 farmers, one of the king and the other of the prince খুররাম। খুররামের কথা কিন্তু আমরা এখানে পাবো। সেই সময় পারমিশন দিলে কিন্তু ইংলিশদের বা ব্রিটিশদের যে প্রেসিডেন্সি শুরু হওয়ার চান্স এবার শুরু হয়ে গেল। ক্লিয়ার? তো আজকের আমাদের যে ক্লাস,
তোমাদের সাথে নতুন যারা আমাদের জয়েন করেছো তাদের সাথে প্রথম ক্লাস। তো আশা করি সকলের ক্লাসে থেকে ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে ক্লাসের সম্পর্কে, যদি কোনো কোয়েশ্চেন তৈরি হচ্ছে মনের মধ্যে, আমাদেরকে জানাও। 24/7 তোমাদের সাথে রয়েছি, যখন ডাউট মনে হচ্ছে তখনই করো, আমরা আছি। আগামী ক্লাসে নতুন নিয়ে আসবো আমরা ব্রিটিশেরই যে রাইজ হলো, আজকে শুধু রাইজটা করলাম, এরপর ইকোনমিক পলিসিও রয়েছে, তাদের ফেসগুলোও পড়বো, সেগুলোও রয়েছে। তো যারা এখনো ভাবছো জয়েন করবে, পরীক্ষা দেবে, দেখো শুরু থেকেই শুরু করলে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা যায়। আর দেরি করো না, জয়েন করো আমাদের সাথে। বৈঠকে নিচে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তোমরা কল করো, করে নিজেদেরকে এনরোল করো, ভর্তি হও। আমরা ডিসেম্বরে ক্র্যাক করবই করব। শুরু থেকে শুরু করি, দেখবে ক্র্যাক হচ্ছেই হচ্ছে। তো চলো, থ্যাংক ইউ।